ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবাই কেমন আছো একটু জানাই দাও ভাইয়াকে টিচার ইনবক্সে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, গুড। তাহলে সবাই চলে আসছো। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, থ্যাংক ইউ ফর আস্কিং। আচ্ছা, ওকে, ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। ওকে, হ্যাঁ, গতকালের ক্লাসটা আলাদা টপিক, আজকেরটা আলাদা, সো সমস্যা নাই ভাইয়া, ইনশাল্লাহ আমরা ওরকম ভাবে করবো না, টেনশন নিও না। আহ ওকে, আচ্ছা, আজকে জেনে খুশি হবা, আজকের লেকচারটা একটু ছোট। আজকে আরামসে আমাদের লেকচারটা শেষ হবে, সো টেনশন নেওয়ার কোনো দরকার নাই। আজকে ইনশাল্লাহ খুব সহজেই জিনিসগুলো শেষ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ওকে, ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। সমস্যা নাই, ফার্স্ট ইয়ারে গ্যাপ থাকলে ওটা ফার্স্ট ইয়ারে আসলে পূরণ করে আসা সম্ভব হয় না অনেক সময়। তো এই জন্য যেটা করবা যে সেকেন্ড ইয়ারে আগে সেকেন্ড ইয়ারে পড়াগুলো কভার করতে থাকো, আর প্রতিটা সময় একটু একটু করে ফার্স্ট ইয়ারে পড়াটা নিজের মতো করে একটু পড়ে নিলা। হ্যাঁ, আমাদের একাডেমিক প্রোগ্রাম চলতেছে, প্যারালালি যদি করতে পারো তাও ভালো হয়, অথবা প্যারালাল টেক্সট গুলো যদি দেখে নিতে পারো তাও ভালো হয়। তোমাদের ইচ্ছা আর কি। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, ওকে, সো চলো। ওকে, সমস্যা নেই, আসা অসুবিধা নাই। আচ্ছা, তো চলো আমরা দেরি না করে আগাই। গতদিন এই এইচডব্লিউ টা দিয়েছিলাম আমি। হ্যাঁ, তো এই এইচডব্লিউ টা আসলে দেওয়ার উদ্দেশ্য ছিল আসলে কয়েকটা বিষয় বোঝানোর জন্য, যে অ্যাকোয়াস জিনিসটা কি আর অ্যালকোহলিও জিনিসটা কি। যাই হোক, এখানে যে প্রশ্নটা ছিল উদ্দীপকে এম ও এন যৌগের জ্যামিতিক সমানতা প্রদর্শন করা, এখানে এমটা হবে হচ্ছে বিউটিন টু, এটা হবে হচ্ছে বিউটিন টু, এটা হচ্ছে এম। আর এনটা আসবে তোমার বিউটিন ওয়ান। আমরা খুব ভালো মতো গতদিন পড়েছিলাম যে জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে হলে দ্বিবন্ধনযুক্ত কার্বনে দুইটা ভিন্ন মূলক থাকতে হবে। এই যে দেখো, দুইটা ভিন্ন মূলক, তার মানে এটা জ্যামিতিক সমানতা দিবে। বাট এখানে দেখো দ্বিবন্ধনযুক্ত কার্বনে এখানে দুইটা ভিন্ন মূলক আছে, বাট এখানে দুইটা একই মূলক, তাই এটা কিন্তু জ্যামিতিক সমানতা দিবে না। সো আলটিমেটলি এটা একটু জাস্ট রাখছিলাম যাতে তোমরা জিনিসটা একটু বুঝো যে জিনিসগুলো কি হতে পারে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, 40 মিনিট, সমস্যা নেই, সমস্যা নেই, আজকে সমস্যা হবে না। আজকে একটা নতুন টপিক পড়বো আর কি আমরা। হ্যাঁ, আজকে আমরা বিকারক পড়বো। আজকে আমরা বিকারক পড়বো, তার পাশাপাশি আমরা পড়বো হচ্ছে ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক বা ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল জিনিসগুলো কি। প্লাস হচ্ছে আমরা অপসারণ বিক্রিয়া দেখবো, প্লাস হচ্ছে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া দেখবো। দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমরা দেখবো আজকে ইনশাল্লাহ। ওকে, তো চলো দেরি না করে শুরু করি। প্রথমে আমরা যেটা পড়বো, সমযোজী বন্ধনের বিভাজন। সমযোজী বন্ধন তো দুইটা ভাগে আমরা জেনারেলি ভাগ করতে পারি। একটা হচ্ছে যাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য, আর এটা হচ্ছে যাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য না। এরকম আর কি দুইটা কেসে ভাগ করতে পারি। সে ফর এক্সাম্পল, তোমাকে আমি সবাইকে একটা প্রশ্ন করব, সবাই কিন্তু এই যে আবার চ্যাট বক্সে এখন কিছু লিখো না, আগে একটু জিনিসগুলো বুঝো। হ্যাঁ, ধরো আমি যদি এই জিনিসটা একটু লিখি, এই পাশে ধরো আমার কাছে আছে হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এখানে অন্য একটা হাইড্রোজেনের ইলেকট্রন। তো যেহেতু ওর তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1, ওরও তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, মানে ওদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্য ডেল্টা ইএন কিন্তু জিরো, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য জিরো। তো ওদের ইলেকট্রন যে জোড়াটা একদম মাঝামাঝি অবস্থায় থাকবে। তো আমি যদি কোনোভাবে শক্তি টক্তি দিয়ে ওদেরকে ভাঙতে পারি, কোনোভাবে শক্তি দিয়ে ভাঙতে পারি, ওর ইলেকট্রন ওর কাছেই চলে আসবে, ওর ইলেকট্রন ওর কাছেই ফেরত যাবে। তখন কি হবে, একটা হবে যে এইচ ডট, একটা হবে এরকম এইচ ক্রস। তো এগুলাকে আমরা বলি আসলে মুক্তমূলক, এগুলাকে বলি হচ্ছে আমরা আসলে মুক্তমূলক। মুক্তমূলক বা ইংলিশে যদি বলি সেটাকে বলা হয় ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল, মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। মানে ব্যাপারটা একটু চিন্তা করো। হ্যাঁ, হাইড্রোজেন আগেই ছিল, এই যে এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, দুইটার মধ্যে একটা বন্ধন করলাম H2। বন্ধন করলে যে কোনো জিনিসের কি হয়, স্থিতিশীলতা বৃদ্ধি পায়। এরপর আমি বন্ধনটা ভেঙে দিলাম, তখন দুইটা আবার আলাদা আলাদা দুইটা হাইড্রোজেন তৈরি হইলো, কিন্তু এই দুইটা হাইড্রোজেনের কোনো চার্জ নাই, নিজেদের ইলেকট্রন নিজেদের কাছেই আছে, কোনো চার্জ নাই। বাট এটা কি এখন আর স্থিতিশীল আছে নাকি অস্থিতিশীল হয়ে গেছে বলো তো একটু টিচার ইনবক্সে। এটা কি স্থিতিশীল আছে নাকি অস্থিতিশীল হয়ে গেছে? দেখো, আলাদা ছিল, দুইজনের মধ্যে একটা বন্ধন হইলো, বন্ধনটা ভেঙে দিলাম, আবার আলাদা হয়ে গেল। এখন কি অবস্থায় আছে, স্থিতিশীল নাকি অস্থিতিশীল? অবশ্যই অস্থিতিশীল। কারণ কি, বন্ধনে থাকলে স্থিতিশীল থাকে, বন্ধন মুক্ত হয়ে গেলে অস্থিতিশীল। এই মুক্ত মূলকগুলো আসলে অস্থিতিশীল, অনেক বেশি রিঅ্যাক্টিভ। ঠিক আছে, আচ্ছা, আরেকটা বিষয় যদি একটু উদাহরণ দিই, ধরো আমার কাছে আছে এইচ আর সিএল, HCl।
ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। তাহলে ইলেকট্রন গুলা ক্লোরিনের দিকে ঝুঁকে থাকবে। আমি যদি এই যৌগের মাঝ বরাবর ভাঙি, সেক্ষেত্রে কি হবে? ক্লোরিন নিজের ইলেকট্রন নিবে প্লাস হাইড্রোজেনের একটা এক্সট্রা ইলেকট্রন নিবে, তখন ক্লোরাইড হয়ে যাবে মাইনাস, হাইড্রোজেনটা ইলেকট্রন নাই, ও হয়ে যাবে প্লাস। তাহলে এখানে তৈরি হইলো একটা ক্যাটায়ন, এখানে তৈরি হইলো একটা অ্যানায়ন। আচ্ছা, এইগুলা কখন কি হয় না হয় সেই জিনিসগুলা নিয়ে আমাদের ব্যাখ্যা, যে সমযোজী যৌগের বা সমযোজী বন্ধনের বিভাজনকে আমরা দুই ভাগে ভাগ করেছি। তোমরা একটু বলো তো ভাইয়া, এটা ধরো কেস এ, এটা ধরো কেস বি, সুষম বিভাজন বা সমান বিভাজন কোথায় হয়েছে, এতে না বিতে? বলো তো একটু টিচার ইনবক্সে, কোথায় সুষম বিভাজনটা হয়েছে? সমান বিভাজন এতে হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে সুষম বিভাজন কখন হবে? যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য হয়, মানে দুইটা সমান হয় আর কি, তাই তো? তখন কি তৈরি হয় ভাইয়া বলো তো? ফ্রি রেডিকেল বা মুক্তমূলক। হ্যাঁ, এটাকে আমরা কি বলি? মুক্তমূলক। আচ্ছা, এরা কিন্তু হাইলি রিঅ্যাক্টিভ, ওরা অনেক রিঅ্যাক্টিভ, হ্যাঁ, অনেক বেশি সক্রিয় হয়। আচ্ছা, আর বিষম বিভাজন কখন হয়? বি কেসে, যখন আমার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, বিষম বিভাজন হয় যখন আমার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য হয় না, মানে এক পাশে ইলেকট্রন গুলা হেলে থাকে, তখন এই জিনিসটাকে যখন আমি ভাঙবো, ভেঙে দুইটা আয়নে পরিণত হয়। একটাকে বলি আমি ক্যাটায়ন, মানে যেটা হলো পজিটিভ, আরেকটাকে বলি আমি অ্যানায়ন, যেটা হচ্ছে নেগেটিভ। এরকম দুইটা আয়নে বিভক্ত হয়। এখন একটু চিন্তা করে দেখো, ক্যাটায়ন আর অ্যানায়ন কোনটা কি করে, কি পারপাস সার্ভ করে? যে ক্যাটায়ন, সে কি করবে বলতো? ইলেকট্রনকে নিজের দিকে আকৃষ্ট করবে। এজন্য যারা ক্যাটায়ন তাদেরকে বলা হয় ইলেকট্রোফাইল। এজন্য যারা ক্যাটায়ন তাদেরকে বলা হয় ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল, ফাইল মানে আকর্ষী, ঠিক আছে? ফাইল মানে আকর্ষী, এজন্য ওকে বলা হয় ইলেকট্রন আকর্ষী। তাহলে এটাকে আমরা বলবো ইপি, ইলেকট্রোফাইল। তাহলে দেখো, যে নেগেটিভ, চিন্তা করো, যে নেগেটিভ সেটা পজিটিভকে আকর্ষণ করবে, আর পজিটিভকে নিউক্লিয়াস। তাহলে ওদেরকে আমরা কি বলবো? নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস আকর্ষী, ঠিক আছে? ওদেরকে বলবো নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস আকর্ষী, এটাকে বলবো এনপি, নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস আকর্ষীকে বাংলায়, নিউক্লিয়াস তো কেন্দ্রে থাকে, এটাকে কেন্দ্রাকর্ষীয় বলা হয়। একে কি বলা হয়? কেন্দ্রাকর্ষীয় কিন্তু বলা হয়, ঠিক আছে? আমরা আস্তে আস্তে দেখি কোনটা কিভাবে যায়। তো যেটা বললাম, বিকারক মানে একটা যৌগ আর কি, ধরো যে কোনো একটা যৌগ, ধরো এই যৌগটাকে, মানে সুষম বিভাজন যাদের হয় না আর কি, তারাই নরমালি বিকারক হিসেবে কাজ করে। ওদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, একটাকে বলতেছি কেন্দ্রাকর্ষী। কেন্দ্রাকর্ষী মানে কেন্দ্রকে যে আকর্ষণ করে, বা পজিটিভকে যে আকর্ষণ করে, পজিটিভকে আকর্ষণ করে বলে তাকে বলতেছে কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফাইল, ঠিক আছে? আর ও হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করে, তাই ওকে বলতেছে ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফাইল। এখন কখন এই কেসগুলো আমরা বিবেচনা করব, কখন এই বিবেচনা করব বা কখন আমরা বিবেচনা করব না? আচ্ছা, একটু চিন্তা করো, তোমাদেরকে তো আমি একটা সময় একটা জিনিস পড়াইছিলাম, তাই না? তো চলো ওই পড়াটা আমরা আবার একটু রিভাইজ করি। হ্যাঁ, এটার নামটা আমি একটু লিখে দিই, দাঁড়াও। কেন্দ্রাকর্ষী মানে পজিটিভ আকর্ষী, কেন্দ্র তো পজিটিভ, তাই না? পজিটিভ আকর্ষী, এই জন্য এটাকে বলা হয় নিউক্লিও ফাইল বা এনপি। আর ইলেকট্রন আকর্ষী মানে নেগেটিভ আকর্ষী। নেগেটিভ আকর্ষী মানে এটাকে বলবো হচ্ছে আমরা এই যে ইলেকট্রোফাইল, যেটাকে আমরা বলবো হচ্ছে ইপি, ইলেকট্রোফাইল বা যেটাকে আমরা বলবো ইপি। আচ্ছা, এখানে একটা ছোট্ট বিষয় তোমাদেরকে বলি, তোমাদেরকে জারণ বিজারণের একটা বিষয় পড়াইছিলাম, সেটা হচ্ছে জারণ বিজারণ। সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টারেই পড়াইছিলাম আমি গত কয়েকদিন আগে। সেটা হচ্ছে জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। আচ্ছা, ইলেকট্রন ছাড়ে কে? যারা ধাতু তারা ইলেকট্রন ছাড়তে পারে, যারা অধাতু তারা ইলেকট্রন গ্রহণ করতে পারে। ধাতুর একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সোডিয়াম, ও গঠন করে হাইড্রোক্সাইড মানে ক্ষার। তাহলে ধাতু গঠন করে হচ্ছে ক্ষার। আর অধাতু যেগুলা, যেমন একটা অধাতু ধরো কার্বন, কার্বন তৈরি করে কি? কার্বনিক অ্যাসিড। তাহলে অধাতু থেকে কি তৈরি হচ্ছে আমাদের?
অ্যাসিড, অম্ল বা অ্যাসিড তৈরি হচ্ছে, ঠিক আছে? বা হাইড্রোজেন একটা অধাতু, এটা থেকে কি তৈরি হচ্ছে? HCl, হ্যাঁ, অ্যাসিড তৈরি হচ্ছে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের একটা সিকোয়েন্স। তাহলে এই সিকোয়েন্স থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি? শিক্ষা নিতে পারি হচ্ছে ইলেকট্রন ছাড়লে হয় ক্ষার, ইলেকট্রন গ্রহণ করলে হয় অম্ল। আর যার জারণ হয় সে হয় ক্ষার, মানে ও কিন্তু একটা বিজারক। আর যার বিজারণ হয় সে হচ্ছে অম্ল, তার মানে ও কিন্তু একটা জারক, ঠিক আছে? এরকম কয়েকটা টার্মিনোলজি কিন্তু আমরা সুন্দর মতো ডেভেলপ করতে পারি। এখন যদি আমরা একটু সামনের দিকে আগাই, ফার্স্টে কার কথা বলছে? ইলেকট্রোফাইল। আচ্ছা, কমন সেন্স একটু চিন্তা করবো আমরা, ঠিক আছে? আমি এখানে একটা দাগ টেনে দিই, এখানে একটা দাগ টেনে দিলাম ধরো, ঠিক আছে? দাগ টেনে দিয়ে তোমাদেরকে একটা প্রশ্ন করব। ফার্স্টে এটাকে বলতেছি আমরা ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রন আকর্ষী। ইলেকট্রন আকর্ষী, আচ্ছা, ইলেকট্রন আকর্ষী। ইলেকট্রনকে কে আকর্ষণ করবে? একটু চিন্তা করো, ইলেকট্রনকে কে কে আকর্ষণ করতে পারে? প্রথম কথা, ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে ফার্স্ট যার নিজের ইলেকট্রনের ঘাটতি আছে, তাই না? ইলেকট্রনে কি আছে? ঘাটতি আছে তার। ইলেকট্রনের ঘাটতি থাকা মানেটা কি আসলে? কোনো একটা মৌল বা যৌগের সর্ববহিস্থ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে, সেই 8টা ইলেকট্রনকে আমরা বলি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। মানে নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ কক্ষপথে তো 8টা ইলেকট্রন থাকে, s2p6, এজন্য ওদেরকে আমরা বলি স্থিতিশীল কাঠামো। তাহলে যাদের 8টা ইলেকট্রন থাকবে, মানে অষ্টক পূর্ণ থাকবে, তাদেরকে আমরা বলি স্থিতিশীল। তার মানে যাদের অষ্টকের চেয়ে কম ইলেকট্রন থাকবে, তাদেরই তো ইলেকট্রন ঘাটতি থাকবে, তাই না? ইলেকট্রনের ঘাটতি থাকবে। আচ্ছা, তাহলে ইলেকট্রন ঘাটতি মানে হচ্ছে অষ্টক থাকবে অপূর্ণ, অষ্টক অপূর্ণ অবস্থায় থাকবে তারা। এখন অষ্টক অপূর্ণ অবস্থার উদাহরণ কি? যেমন ধরো বেরিলিয়াম ক্লোরাইড। বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 2টা, সে 2টা ক্লোরিনের সাথে সমযোজী বন্ধন করছে, মোট ইলেকট্রন কয়টা হলো? 4টা। অষ্টক পূর্ণ হইতে আরো 4টা লাগবে, মানে ইলেকট্রনের ঘাটতি আছে। এজন্য ও কিন্তু একটা কি হিসেবে কাজ করবে? ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। আচ্ছা ফাইন, আর একটা উদাহরণ দিই, ধরো বেরিলিয়াম ফ্লোরাইড, সেম জিনিস, এরকম উদাহরণ দেওয়া যায়। এবার আসি বোরনেরটা, বোরন ট্রাইফ্লোরাইড। বোরনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 3টা, 3টা ফ্লোরিনের সাথে বন্ধন করবে, তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হলো? 6টা। অষ্টক কিন্তু পূরণ হয় নাই, ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে ওকেও আমি লিখতে পারবো। ঠিক তেমনি বোরন ট্রাইক্লোরাইডও আমরা লিখতে পারলাম। এবার ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথা লিখি। অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 3টা, 3টা ক্লোরিনের সাথে বন্ধন করছে, মোট ইলেকট্রন হচ্ছে 6টা। তার মানে ওরও কিন্তু একটা অষ্টক সংকোচন অবস্থায় আছে, মানে অপূর্ণ অবস্থায় আছে। এজন্য ও কিন্তু আসলে কি হিসেবে কাজ করতে পারবে? ইলেকট্রনের ঘাটতি থাকাতে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারবে। আচ্ছা, এইটা। এছাড়াও এছাড়াও আচ্ছা, এদেরকে কি বলে? যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে আমরা কি বলছি? একটু আগে বলছি, দেখো, যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে বলছি অম্ল। তার মানে যেহেতু তারা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাদেরকে আমরা বলবো লুইস অম্ল। সহজ কথা, লুইস অম্ল। আচ্ছা, তার মানে এইখানে যে কন্ডিশন গুলো আমরা পড়লাম, এই যে এরা কিন্তু আসলে লুইস অম্লের মধ্যে পড়ে, অষ্টক অপূর্ণের মধ্যে পড়ে, ঠিক আছে? আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে ইলেকট্রনের ঘাটতি থাকার মানে কি? প্রোটনের আধিক্য আছে, হ্যাঁ। তার মানে তারা কি হইতে পারবে? ইলেকট্রনের ঘাটতি থাকার অর্থ হচ্ছে প্রোটনের আধিক্য আছে, তার মানে তারা কি হইতে পারবে? পজিটিভ চার্জ বিশিষ্ট হইতে পারবে, ধনাত্মক চার্জ বিশিষ্ট হতে পারে, যেহেতু ইলেকট্রনের ঘাটতি আছে, তাই তো? ধনাত্মক চার্জ বিশিষ্ট হলে কি কি হইতে পারে একটু খেয়াল করো। H+ হইতে পারে, তারপর অ্যামোনিয়াম প্লাস হইতে পারে, NO2+ হইতে পারে, তারপর ধরো CH3+ হইতে পারে, তারপর ধরো PH4+ হইতে পারে। এখন একটা প্রশ্ন করো, ভাই CH3+ কিভাবে হয়? ধরো CH3 এর সাথে যদি একটা ক্লোরিন দিতাম, ক্লোরিনের তড়িৎ কত 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 3, কার্বনের 2.5, তাহলে অবভিয়াসলি ক্লোরিনটা নেগেটিভ, কার্বনটা পজিটিভ হিসেবে কাজ করতো। এটাকে আপাতত বাদ দিয়ে ধরলে এটা তখন প্লাস হিসেবে কাজ করতো। এইভাবে প্লাস আকারও থাকতে পারে, তাহলে পজিটিভ চার্জ বিশিষ্ট হইতে পারে। আবার আরেকটা কথা লিখছি, ইলেকট্রন গ্রহণ করলে তো অম্ল হয়, আর ইলেকট্রন গ্রহণ করাকে বলা হয় বিজারণ। তাহলে যাদের বিজারণ হয় তারা অন্যকে কি করতে পারে? জারিত করতে পারে। তার মানে তারা কিন্তু জারক, তারা কিন্তু জারক হিসেবে কাজ করে, মানে অন্যের জারণ করে যে সে কিন্তু জারক, তাহলে তারা জারক হিসেবে কাজ করতে পারে। মোটামুটি এই 4টা টপিক কিন্তু আমরা আশা করি আন্দাজ করতে পারতেছি। এগুলো আবার এটার সাথে লিঙ্কড, হ্যাঁ, এই আর কি, এগুলো আবার এটার সাথে লিঙ্ক। তাহলে এইভাবে আমরা মোটামুটি একটা আইডিওলজি দাঁড় করাইলাম যে ইলেকট্রোফাইল কারা,
বা কত প্রকারে হতে পারে। ঠিক আছে, বুঝলাম, যা বোঝার বুঝছি। হ্যাঁ, এরপর আসি, প্রশ্ন পরে সলভ করব। আগে নিউক্লিওফাইলটা একটু বুঝি, নিউক্লিওফাইলটা একটু বুঝে নিই। হ্যাঁ, দেখো নিউক্লিওফাইলের কেসটা কি? নিউক্লিওফাইলকে বলা হয়েছে নিউক্লিওফাইল মানে কেন্দ্রাকর্ষী। হ্যাঁ, কেন্দ্রকে আকর্ষণ করে বা নিউক্লিয়াসকে আকর্ষণ করে। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস আকর্ষী। নিউক্লিয়াস দাঁড়াও, নিউক্লিয়াস আকর্ষী। তুমি নিউক্লিয়াসকে কখন আকর্ষণ করবা বা পজিটিভকে কখন আকর্ষণ করবা? যখন তোমার ইলেকট্রন বেশি আছে, তাই না? ইলেকট্রন আসে বেশি, ইলেকট্রন আসে বেশি তখন। এখন এটার ক্ষেত্রে কি কি কেস হইতে পারে? ইলেকট্রন বেশি কখন থাকে? বেশি বলতে আসলে কি বুঝাই? ওই যে 8-এর বেশি ইলেকট্রন আছে, অষ্টকের বেশি ইলেকট্রন আছে, তাই না? তাহলে এই কেসটাকে আমরা শুরুতে বলতে পারবো অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ, এটার কয়েকটা উদাহরণ চলো আমরা একটু দেখি। হোয়াট ইজ অষ্টক সম্প্রসারণ? ধরো আমার কাছে আছে হচ্ছে PCl5। ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা। সে 5টা ক্লোরিনের সাথে বন্ধন করছে, টোটাল কয়টা হইলো? 10টা। 10টা মানে সর্বশেষ কক্ষপথে এখন ইলেকট্রন কয়টা হয়ে গেছে? 10টা। 8-এর বেশি না? 8-এর বেশি থাকা মানে কি? ইলেকট্রন বেশি হয়ে গেছে, এটাকে বলবো আমরা অষ্টক সম্প্রসারণ। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। ধরো SF6। SF6 কি? সালফারের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা। সে 6টা ফ্লোরিনের সাথে বন্ধন করছে, তাহলে কয়টা হইলো বন্ধন? 12টা। 12টা ইলেকট্রন, তাহলে 8-এর বেশি হয়েছে, এজন্য অষ্টক সম্প্রসারণ। এবার আসি IF7। আয়োডিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা। সে 7টা ফ্লোরিনের সাথে বন্ধন করছে, 7-7 14টা ইলেকট্রন হয়েছে, যেটা 8-এর অনেক বেশি। সো তার হচ্ছে ইলেকট্রন বেশি আছে মানে অষ্টক সম্প্রসারণ অবস্থায় আছে। তাহলে এই কেসটা হচ্ছে একটা কেস, এটার সাথে এটা একটা লিঙ্ক করার, এটা একটা লিঙ্ক করলাম। আরেকটা কেস হইতে পারে যদি কারো মুক্তজোর থাকে। মুক্তজোর যার থাকে, মুক্তজোর থাকলে, যার মুক্তজোর থাকে সে কিন্তু এটা দান করতে পারে। এদেরকে কিন্তু লিগেন্ড বলা হয়, তাই না? ফার্স্ট পেপারের 3 নাম্বার চ্যাপ্টারে আমরা পড়েছিলাম, যারা পড়ো নাই জেনে নাও। মুক্তজোর থাকলে তাদেরকে লিগেন্ড বলা হয়। যেমন একটা উদাহরণ দিই, অ্যামোনিয়া। নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা। সে 3টা হাইড্রোজেনের সাথে বন্ধন করে ফেলছে, তাহলে আর এক জোড়া ইলেকট্রন থাকে যারা কোনো বন্ধন করে নাই, এদেরকে বলা হয় মুক্তজোর। এদেরকে বলা হয় মুক্তজোর। যেমন আরেকটা আসি পানি। অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা। 6টার মধ্যে 2টার সাথে বন্ধন করে ফেলছে, আর কয়টা ইলেকট্রন বাকি থাকে? 4টা। 4টা মানে কয় জোড়া? 2 জোড়া। তাহলে অক্সিজেনের মুক্তজোর থাকে 2 জোড়া। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, PCl3। ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা। 3টার সাথে বন্ধন করে ফেলছে, আরো একটা জোড়া ইলেকট্রন থেকে যায়। তাহলে এই যে মুক্তজোর থাকতেছে, তার মানে ও কিন্তু এটা ব্যবহার করতে পারবে। আরেকটা উদাহরণ যদি দিই, মনোযোগ দিও, অ্যালকোহল, ROH, এরকম একটা উদাহরণ দিলাম। অক্সিজেনের ওই যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 6টা। 2 জনের সাথে বন্ধন করছে, আর কয়টা বাকি আছে? 4টা। তাহলে এই যে দেখো মুক্তজোর আছে। এরকম আর কি, এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো। তো যাদের মুক্তজোর আছে তারা ইলেকট্রন দান করতে পারবে, আর যারা ইলেকট্রন দান করতে পারবে তারা কি হিসেবে কাজ করবে? লুইস ক্ষার, তাই না? এটা কিন্তু আমরা পড়ছি, এই যে আগের আগের পৃষ্ঠায় আমরা পড়ছি, যারা ইলেকট্রন দান করতে পারবে তাদের বলবো হচ্ছে লুইস ক্ষার। তাহলে আসি, তাদের বলবো কি? লুইস ক্ষার। ওকে, তাদের বলবো হচ্ছে আমরা লুইস ক্ষার। ওকে, তো এই জিনিসগুলো আমরা দেখলাম। এবার আরেকটা বিষয়, যাদের ইলেকট্রন অনেক বেশি থাকে তাদের চার্জ কেমন হওয়া উচিত? নেগেটিভ হওয়া উচিত। ঠিক আছে, যাদের ইলেকট্রন অনেক বেশি থাকে তাদের নেগেটিভ চার্জ যুক্ত হওয়া উচিত। নেগেটিভ চার্জ যুক্ত, নেগেটিভ চার্জ যুক্ত উদাহরণ কি কি হইতে পারে? OH মাইনাস, এটা হইতে পারে। হ্যালোজেন মাইনাস, হ্যালোজেন মানে কি এটা তো জানো? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এগুলো আর কি। হ্যালোজেন মাইনাস হইতে পারে। বা CH3 মাইনাসও তো হইতে পারে। CH3 মাইনাস কিভাবে হবে? ধরো CH3 আছে, তার সাথে একটা H আছে। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, কার্বনের হচ্ছে 2.5। সেই ক্ষেত্রে ও হবে পজিটিভ, ও হবে নেগেটিভ। আমি যদি এটাকে বাদ দেই তখন ও নেগেটিভ হিসেবে কাজ করবে, এটাও হইতে পারে। তো এরকম সালফেট হইতে পারে, কার্বনেট হইতে পারে, বা নাইট্রোজেন ডাইঅক্সাইডেরও নেগেটিভ ভার্সনও আছে, এটাও হইতে পারে। এনিথিং কুড বি নেগেটিভ ইন চার্জ। তো সেই ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি হচ্ছে, ধরো এটার সাথে তো এই দুইটার সাথে হচ্ছে এটাও লিঙ্কড, আর এইটার সাথে হচ্ছে এইটা লিঙ্কড। হ্যাঁ, আচ্ছা, আরেকটা লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা কি বলছিলাম?
ওরা যেহেতু ইলেকট্রন ছাড়তে পারে, ইলেকট্রন ছাড়া মানে জারণ, নিজের জারণ হইলে অন্যের কি সাহায্য করে, তারা বিজারণ করতে সাহায্য করে। যারা অন্যের বিজারণ ঘটায় তাদেরকে বলা হয় বিজারক। তাহলে তারা হচ্ছে বিজারক হিসেবে কাজ করে। তারা হচ্ছে কি বিজারক হিসেবে কাজ করে। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে ইন ডিটেইলস কয়েকটা জিনিস আমরা দেখলাম, ঠিক আছে? ইন ডিটেইলস কয়েকটা জিনিস দেখলাম না ভাইয়া, 2.5ই বলছি। ইন ডিটেইলস আমরা কয়েকটা জিনিস কিন্তু দেখলাম যে কোনটাতে কি আছে না আছে। ওকে ওকে, ঠান্ডা মাথায় এবার একটা জিনিস বলি। হ্যাঁ, দেখো তোমরা মোটামুটি একটা দুঃখের বিষয় শেয়ার করি আর কি। হ্যাঁ, তোমাদেরকে জিজ্ঞেস করি, হ্যাঁ, এখন পর্যন্ত যতগুলা ক্লাস গেছে, যারা আমার সাথে ফার্স্ট ইয়ার থেকে আসো বা যারা সেকেন্ড ইয়ারে নতুন আসো, কখনো রিপিট করিনি এমন কিছু হয়েছে বা না বুঝায় সামনে গেছে এরকম কিছু হয়েছে? বলো একটু টিচার ইনবক্সে। না বুঝায় গেছে এরকম হয়েছে? চেষ্টা করছি না বারবার পড়াইতে? চেষ্টা করছি। একদম না পারলে মুখস্থ করাই দিয়ে সামনে গেছি, গেছি না? এই আজকে আমি ইচ্ছা করে যেটা করছি, আমি আগে পড়াইতেছিলাম এবং খেয়াল করলাম টিচার ইনবক্সে যে তোমরা কি করছো, কয়েকজন লিখতেছিল বারবার যে হচ্ছে আরেকবার পড়ান, আরেকবার রিপিট করান, আরেকবার এটা করান। জিনিসটা হচ্ছে দেখো, এতটুকু বিশ্বাস তো ভাইয়ের উপর থাকতে হবে। ভাইয়া যেটা করতেছি সেটা তোমাদের ভালোর জন্য করতেছি, তাই না? আমি ইচ্ছা করে এটা টান দিয়ে দেখাইছি একটা কারণে, যাতে একটু পরে আমি বারবার লিখতে লিখতে পড়াইতে গেলে বিরক্ত হয়। এর চেয়ে ভালো লিখে ফেলি, তারপর আরেকবার বুঝাই দিলাম, বেটার না? তো দেখো বারবার যারা যারা এগুলা লিখলা, আমি কিন্তু দেখছি, নামগুলা দেখছি, পড়তেছিলাম, তো জিনিসটা হয় কি, ওই যে বললাম কনসেন্ট্রেশন ব্রেক হয়। আমি কিন্তু এত সুন্দর করে বলতে পারতাম না, জিনিসটা এটাই। এতটুকু বিশ্বাস কিন্তু ভাইয়ের উপর রাখতে হবে, তাই না? যে ভাইয়া কিন্তু তোমার পড়াবই, আরেকবার রিপিট করবি। তোমার কেন মনে হইলো যে আমি এগুলো পড়াবো না? আমি কি টান দিয়ে সামনে চলে যাবো তোমার মনে হয়েছে? অবশ্যই না। আমি আবার শুরু থেকে শুরু করবো এখন। এইটাই, ভাইয়ের উপরে এতটুকু বিশ্বাস রাখো, বুঝছো? মানে এইসব ছোটখাটো বিষয়গুলা একটু কষ্ট লাগে আর কি মাঝে মাঝে। কি কষ্ট লাগে? যে আমার বাচ্চা কাচ্চা গুলা বুঝতেছে না যে আমি তাদের জন্য এতটা ডেডিকেশন দিতেছি, কিন্তু তারা বুঝতেছে না, তারা বিশ্বাস করতেছে না। কিন্তু বিশ্বাস করা উচিত, তাই না? বিশ্বাস করা উচিত। তো বিশ্বাস করো ভাইয়া, যত অসুস্থও যদি থাকি তাও ভাইয়া তোমাদেরকে অতটুকু পড়াই আমি যাব, টেনশন নিও না। সো এতটুকু নিশ্চিন্ত থাকো। এজন্যই বলি সবসময়, ভাইয়া যখন যেটা পড়াচ্ছি, ধরো আগেরটা বুঝো নাই, সমস্যা নাই, অতটুকটাই ফোকাস করো, তাহলে ভাইয়ার কষ্ট একটু কমে যাবে, একটু কমে যাবে। ধরো আমি যদি একটা জিনিস 5বার রিপিট করি, আমার কষ্ট হচ্ছে না, কিন্তু আমার শরীরটা কিন্তু খারাপ হচ্ছে। একটু চিন্তা করো, আমার যদি ওই টপিকটাই যদি 4বার রিপিট করা লাগে, তাহলে শরীরটা একটু বাইচে গেল। 3বার রিপিট করা লাগলে কি শরীরটা আরেকটু বাইচে গেল। 2বার রিপিট করা লাগলে আরো বাইচে গেল। জিনিসটা এটাই, তেমন আমাকে একটু হেল্প করলে আমি একটু সুস্থ থাকতে পারি আর কি। ঠিক আছে? ওকে, আশা করি ইনশাল্লাহ এখন থেকে পারবা তোমরা, ঠিক আছে? আশা করি এতটুকু বিশ্বাস করবা ইনশাল্লাহ। ওকে, আরে সরি টরি বলার কিছু না, আরে বাচ্চা মানুষ, তোমরা আবার সরি বলো কেন? আসো আবার শুরু করি। আচ্ছা, তাহলে কি কি পড়লাম, কি কি পড়াইলাম, এবার তোমাদেরকে একদম প্রথম থেকে এক্সপ্লেনেশন দিই আজকে আমরা কি কি পড়লাম। হ্যাঁ, সেটা হচ্ছে প্রথমে আমরা বললাম সমযোজী বন্ধন দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দুইটা হুবহু সেম জিনিসের বন্ধন, আর একটা ডিফারেন্ট জিনিসের বন্ধন। স্বাভাবিক, সেম জিনিস ভাঙলে দুইটা সেম জিনিসই তৈরি হবে। তার মানে বন্ধন যখন অবস্থায় ছিল, খেয়াল করো, ওরা যখন বন্ধন অবস্থায় ছিল, বন্ধন কখন গঠন করে? স্থিতিশীলতা অর্জন করার জন্য। আমরা স্থিতিশীল কখন হই? বেশি শক্তি পেলে না কম শক্তি পেলে? কম শক্তি পেলে আমরা স্থিতিশীল হই। তার মানে ওদের শক্তি কম ছিল। আমি যখন ভেঙে ফেলছি, দুইটা সেম জিনিস তৈরি হয়েছে, বাট ওদের কিন্তু এখন অস্থির অবস্থায় আছে। তার মানে ওদের শক্তি এখন সবচেয়ে বেশি। এই আচ্ছা, সমান জিনিস পাইলে এটাকে আমরা বলি মুক্তমূলক। এটা কখন সম্ভব হয়? যখন দুইটার তড়িৎ ঋণাত্মকতা সমান হয়, মানে ইএন হচ্ছে 0। এখন দেখো সমযোজী বন্ধনের ভাঙনে দুইটা, মানে এই যে দুইটা ভাগ আছে, একটা সুষম একটা বিষম বিভাজন। সুষম বিভাজন মানে কি? সমান বিভাজন। সমান বিভাজন কখন হবে? যখন তড়িৎ ঋণাত্মকতা শূন্য হবে এবং কি তৈরি হবে? দুইটা সমান জিনিস, যাকে আমরা বলতেছি ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। সিম্পল। আচ্ছা, এবার আসি, দেখো লেখা আছে বিষম বিভাজন। হ্যাঁ, বিষম বিভাজনটা কখন হয়? বিষম বিভাজনটা হয় হচ্ছে যখন দুইটা সেম জিনিস না। সিম্পল। দুইটা সেম জিনিস না হলেও তড়িৎ ঋণাত্মকতার একটা পার্থক্য থাকবে, শূন্য হবে না। মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা কি হবে না? শূন্য হবে না, কোনো না কোনো একটা পার্থক্য থাকবে। আর যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রন কিন্তু তার দিকে ঝুঁকে থাকে, এটা আমরা জানি। তাহলে খেয়াল করো, ইলেকট্রন গুলো এই পাশে ঝুঁকে আছে, এই পাশে ইলেকট্রনের ঘাটতি কম। মাঝ বরাবর ভেঙে দিলে ওর মধ্যে যেহেতু আর ইলেকট্রন নাই, ও হয়ে যাবে পজিটিভ। ওর মধ্যে বেশি ইলেকট্রন আছে, হয়ে যাবে নেগেটিভ। তার মানে বিষম বিভাজন হলে কি তৈরি হচ্ছে? দুই ধরনের আয়ন তৈরি হবে। একটা হবে ক্যাটায়ন, একটা হবে অ্যানায়ন। ক্যাটায়ন মানে কি? আমি প্লাস, আমি অবশ্যই কারে অ্যাট্রাকশন করব বা আকর্ষণ করব? মাইনাসকে। মাইনাস মানে কি? ইলেকট্রন। ইলেকট্রনকে আকর্ষণ করব মানে ইলেকট্রন আকর্ষী। আকর্ষী মানে ফাইল। তাহলে ইলেকট্রন আকর্ষী মানে কি? ইলেকট্রোফাইল। শেষ। এই যে ইপি। আমি অ্যানায়ন।
আমি অবশ্যই কাকে আকর্ষণ করব? পজিটিভকে। পজিটিভ মানে কি? একটা নিউক্লিয়াসের চার্জ কি হয়? পজিটিভ। তাহলে এটাকে আমি কি বলবো? নিউক্লিয়াস আকর্ষী বা নিউক্লিওফাইল। সিম্পল হয়ে গেল, এটাকে বলবো আমরা এনপি। সিম্পল। আচ্ছা, তারপর একটু খেয়াল করে দেখো, এটা যদি বুঝে থাকি, এইবার এটাই বলছে কিন্তু ইলেকট্রন আকর্ষণ মানে যারা ইলেকট্রনকে আকর্ষণ করে। ইলেকট্রনকে কারা আকর্ষণ করে? ওই তো তাদেরকে বলা হয় ইলেকট্রোফাইল। এগুলো নর্মাল কথাবার্তা। এরপর আসছি আসল কেসে। এই যে দেখো, এখানে এখানে কি বলছে ভাইয়া? দেখো, দুই ধরনের বিক্রিয়া আমরা পড়ছি, একটা হচ্ছে জারণ, একটা হচ্ছে বিজারণ। জারণ মানে কি? ছাড়ন। কি ছাড়বো? ইলেকট্রন ছাড়বো। ইলেকট্রন ছাড়েটাকে যে হচ্ছে ধাতু। ধাতু কি গঠন করে? এই যে দেখো, ধাতুরা কি গঠন করে? ক্ষার গঠন করে। সিম্পল। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? যারা ক্ষার তারা কি করে? ইলেকট্রন ছাড়ে। তারা কি হয়? তারা তারা নিজেদের জারণ হয়, যেহেতু ইলেকট্রন ছাড়তেছে। আর যার নিজের জারণ হয়, আমি অন্যজনের কি করতে বাধ্য করব? বিজারণ করতে বাধ্য করব। মানে আমি অন্যজনের বিজারক হিসেবে কাজ করব। তার মানে যারা ক্ষার তারা হচ্ছে বিজারক। বিজারক। সিম্পল। এবার আসি, বিজারণ হওয়া মানে কি? ইলেকট্রন গ্রহণ করা। উল্টা, ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন কে গ্রহণ করে? যারা ছাড়তে পারে না তারা, মানে অধাতু। অধাতু গুলা কি গঠন করতেছে? অম্ল। তাহলে ইলেকট্রন গ্রহণ করলে হয় কি? অম্ল। তাহলে এই অম্লগুলার নিজের বিজারণ হয়, সে তাহলে অন্যের কি করতে সাহায্য করে? জারণ করতে সাহায্য করে। মানে তাদেরকে আমরা বলবো জারক। তাদেরকে আমরা বলবো হচ্ছে জারক। ওকে, এটা একটা বেসিক আলোচনা আর কি। এবার আসছি আমরা এখানে, ঠান্ডা মাথায় দেখো। হ্যাঁ, নাম কি বলছে? ইলেকট্রন আকর্ষী। মানে কি? ইলেকট্রনকে আকর্ষণ করব, যে ইলেকট্রন গুলো আসো। তার মানে কি আমার মধ্যে অবশ্যই ইলেকট্রন ঘাটতি আছে, নইলে আকর্ষণ কেন করব? স্বাভাবিক। ঘাটতি আবার কখন হয়? একটা মৌলের সর্ববহিস্থ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে, তখন আমরা বলি অষ্টক। এগুলা কার ইলেকট্রন বিন্যাস? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। তো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করাই তো আমাদের মেইন উদ্দেশ্য থাকে যৌগ গঠনের। তো যারা হচ্ছে যৌগ গঠন করার পরেও পরেও কি হয়? অষ্টক পূরণ হয় না, তাদেরকে আমরা কি বলবো? অষ্টক অপূর্ণ বা অষ্টক সংকোচন, কমছে 8-এর চেয়ে। আচ্ছা, তাহলে এটার উদাহরণগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। মানে যার ইলেকট্রন আকর্ষণ করবে তার মধ্যে অবশ্যই ইলেকট্রনের ঘাটতি আছে। এটা কি কিভাবে উপায় করা যায়? তার ইলেকট্রন অপূর্ণ অবস্থায় আছে, আর যে ইলেকট্রন গ্রহণ করে তাকে তো অ্যাসিড বলে, ওটা লুইস অ্যাসিড। সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টারে পড়ছিলাম। আর ইলেকট্রন ঘাটতি থাকা মানে কি? প্রোটন বেশি। প্রোটন বেশি হলে চার্জ কি হবে? পজিটিভ হবে। আবার যারা অম্ল তারা কি হিসেবে কাজ করে? জারক। একটু আগে বলছি। এখন এখানে আবার কেমনে বুঝবো ভাই? দেখে কেমনে বুঝবো? সুন্দর, তুমি খালি ধাতুগুলা খেয়াল করবা। ধাতুগুলা বেরিলিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, এগুলো তো ধাতু। খেয়াল করো, অ্যালুমিনিয়ামেরটা বলি। অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 3টা, 13 নম্বর গ্রুপ। ও কি করছে? 3টা ক্লোরিনের সাথে বন্ধন করছে। 3টা ক্লোরিনের সাথে বন্ধন করছে। তাহলে টোটাল বন্ধন ইলেকট্রন কয়টা হলো? 6টা। অষ্টক কি পূরণ হয়েছে? হয় নাই। ও কিন্তু আরো ইলেকট্রন নিতে পারবে। তাহলে তার ইলেকট্রনের ঘাটতি আছে, তার মানে সে ইলেকট্রোফাইল। শেষ হয়ে গেল। বোরনের কথা খেয়াল করো, বোরনের সর্বশেষ কক্ষপথেও 3টা ইলেকট্রন আছে। সে 3টা ফ্লোরিনের সাথে বন্ধন করছে। তাহলে মোট ইলেকট্রন কয়টা হলো? 6টা। অষ্টক কিন্তু অপূর্ণ, সে ইলেকট্রন নিতে পারবে, ইলেকট্রনের ঘাটতি আছে, তার মানে সে কিন্তু ইলেকট্রন আকর্ষী হবে। এগুলা গেল নরমাল, যেগুলো দেখে বোঝা যায় না, এগুলাকে প্রসম বলে, মানে কোনো চার্জ নাই। আবার আরেকটা কি বলছিলাম? তাদের চার্জ হবে কি? পজিটিভ, যেহেতু ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে এরকম কে কে হইতে পারে? এরকম যা যা পজিটিভ আয়ন দেখবা তারা সবাই এরকম হতে পারে। আচ্ছা, এরপর আরেকটা কি বললাম? নিউক্লিওফাইল। ওকে ফাইন, নাম কি? নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে হচ্ছে যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। আচ্ছা ভাইয়া, নিউক্লিয়াসের চার্জ জানো কি? পজিটিভ। আচ্ছা, তাহলে পজিটিভকে কারা আকর্ষণ করবে? অবভিয়াসলি যার নেগেটিভিটি বেশি। আচ্ছা, নেগেটিভিটি বেশি মানে কি? যার ইলেকট্রন বেশি। ইলেকট্রন বেশি থাকা মানে কি? তার চার্জ হবে নেগেটিভ। চার্জ হবে নেগেটিভ। আচ্ছা ফাইন। ইলেকট্রন বেশি মানে কি? অষ্টকের চেয়ে বেশি ইলেকট্রন আছে, এটাকে বলি আমরা অষ্টক সম্প্রসারণ। অথবা যার কাছে মুক্তজোর আছে, মুক্তজোর থাকলেও কিন্তু সে দিতে পারে, যেটা তার কাজে লাগতেছে না, আরেকজনের লাগতেও পারে। এখন দেখো, আমার কাছে ধরো 100 টাকা আছে, এটা আমার কাজে লাগতেছে না, আমি আরেকজনের ধার দিলাম কাজে লাগাইতে। তাহলে কি আমি তো দাতা? তাহলে যার কাছে মুক্তজোর আছে সে দাতা হিসেবে কাজ করে, তাকে বলা হয় লিগেন্ড। আর যারা ইলেকট্রন দান করে তারা তো ক্ষার। আর ইলেকট্রন দান করা মানে কি? জারণ। নিজের জারণ হওয়া মানে কি? অন্যের বিজারক হিসেবে কাজ করবে, তার মানে সে হয় বিজারক। সিম্পল। এবার উদাহরণে আসি। নেগেটিভ চার্জ, তো যেগুলো নেগেটিভ চার্জ দেখবা সেগুলাই মোটামুটি নিউক্লিয়াস আকর্ষী। ঠিক আছে, এটা সহজ। একটু কঠিনে আসি। এগুলা ফসফরাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? ফসফরাসের 5টা। সে কি করছে? 5টা ক্লোরিনের সাথে বন্ধন করছে। তাহলে মোট ইলেকট্রন কয়টা হয়ে গেল? 5 5 10টা। 8-এর বেশি অষ্টক সম্প্রসারণ। সালফারের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা। সে 6টা ফ্লোরিনের সাথে বন্ধন করছে, টোটাল ইলেকট্রন কয়টা হলো? 6 6 12টা। 8-এর বেশি অষ্টক সম্প্রসারণ, ইলেকট্রন দিতে পারবে সে। IF7 আয়োডিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা।
আরো 7টার সাথে বন্ধন করছে, টোটাল হয়ে গেছে 14টা ইলেকট্রন, 8-এর বেশি, অষ্টক সম্প্রসারণ বাদ। আচ্ছা এবার এগুলার ক্ষেত্রে আসি, মুক্ত জোড় আমি কেমনে বের করবো ভাই? মনে করো নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 5টা। সে কয়টা হাইড্রোজেনের সাথে বন্ধন করছে? 1 2 3, 3টার সাথে বন্ধন করছে। ওর আরো 2টা ইলেকট্রন কিন্তু কোনো কাজে লাগতেছে না, তাহলে এটার বলবো মুক্ত জোড়, তার মানে সে পরে কাউরে ধার দিতে পারবে, তাহলে মুক্ত জোড় আছে ওর। পানি, অক্সিজেন, অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা, ঠিক আছে, সরি কেমনে দেখাবো 6টা। তো ও কি করছে? 2টা হাইড্রোজেনের সাথে বন্ধন করছে, যে একটা, এই যে 2টা বন্ধন করছে, তাহলে আর কয়টা ইলেকট্রন থাকলো? 2 জোড়া, তাহলে 2টা মুক্ত জোড়। ফসফরাসের লাস্টে ইলেকট্রন আছে 5টা, 3টার সাথে বন্ধন করছে, আর কয়টা ইলেকট্রন আছে? 2টা, মানে একটা জোড়া। ঠিক তেমনি অক্সিজেনের 2টা জোড়া, যেহেতু 2 জনের সাথে বন্ধন করছে আর 4টা ইলেকট্রন থাকে, 4টাকে 2 ভাগ করলে 2 জোড়া। এই তো মুক্ত জোড় থাকলেও তারা দান করতে পারবে, তো এই জন্য এটাকে আমরা বলতেছি নিউক্লিওফাইল। ওকে, সো দেখি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো আর সমযোজী বন্ধন গঠন করে না। খুবই চমৎকার একটা কোশ্চেন করছো, কে করছো এটা? তামিম, থ্যাংক ইউ, চমৎকার একটা কোশ্চেন। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড এগুলা সমযোজী বন্ধন গঠন করে আসলে। ফার্স্ট পেপারের 3 নম্বর চ্যাপ্টারটা ভালো মতো বললে জিনিসটা মনে রাখতা। সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন 3টা ত্যাগ করতে হবে, তার 3টা ত্যাগ করাই সো মাচ টাফ। এই জন্য সে অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে যায়। ফাজানের নীতি ছিল যার চার্জ বেশি সে পোলারায়ন বেশি, এটা ছিল। বেরিলিয়ামও কিন্তু সেম। হ্যাঁ, আচ্ছা ওকে, সো এইটা আমরা মোটামুটি দেখলাম। হ্যাঁ, এবার চলো আমরা কয়েকটা কোশ্চেনের অ্যান্সার করি। আজকে রেফারেন্স সহ দিয়ে দিছি, বলো এটার অ্যান্সার কি হইতে পারে? একটু চেষ্টা করো সবাই, ভাইয়া সবাই একটু চেষ্টা করো। হ্যাঁ, সবাই একটু চেষ্টা করো। সিএসসি প্লাস মাইনাস, সৌরভ আমি একটু পরে বলতেছি, সবাই একটু চেষ্টা করো, আগে এবিসিডি দিয়ে বলো। আচ্ছা, মাশাআল্লাহ, চমৎকার অ্যান্সার। দেখো নিচের কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রনকে আকর্ষণ করবে। ইলেকট্রনকে কখন আকর্ষণ করবো? যখন আমার নিজের ইলেকট্রন কম থাকবে, মানে আমার অষ্টক অপূর্ণ অবস্থায় থাকবে বা সংকোচন অবস্থায় থাকবে, তাই না? দেখো অক্সিজেনের কি আছে? মুক্ত জোড়। অক্সিজেনের আছে মুক্ত জোড়, নাইট্রোজেনের আছে মুক্ত জোড়, মাত্র পড়াইছি সব। তাহলে অবভিয়াসলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কেন? অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন 3টা, 3টা ক্লোরিনের সাথে বন্ধন করছে 6টা, অষ্টক কিন্তু পূরণ হয়নি, তার মানে সে ইলেকট্রন নিতে পারবে, সিম্পল। আচ্ছা গুড, ভেরি গুড। আচ্ছা সৌরভ জানতে চাইছো সিএস3 প্লাস মাইনাস কিভাবে হয়? দেখো সিএস3 যদি একবার ক্লোরিনের সাথে থাকে, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এটা হয় নেগেটিভ, এটা হয় পজিটিভ। তখন যদি মাঝখান দিয়ে ভাঙিয়ে দিই ও হয়ে যায় প্লাস। আবার সিএইচ3 যদি হাইড্রোজেনের সাথে থাকে, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, এই জন্য ও পজিটিভ, এটা নেগেটিভ। যদি মাঝখান দিয়ে ভাঙিয়ে দিই আর কি, তখন দেখো সে মাইনাস প্লাস দুই আকারেই থাকতে পারবে, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা নিচের কোনটা ইলেকট্রোফাইল বলেন সবাই, এটা পারা কথা আশা করি ইনশাল্লাহ। এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই কারণেই ডাইমার তৈরি করে, অষ্টক অপূর্ণতাই। ওকে নাইস। এই বিএফ3, এই যে মুক্তজোড় আছে, এই যে মুক্তজোড় আছে, এই যে মুক্তজোড় আছে, আর ওর কি বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন 3টা, 3টা ফ্লোরিনের সাথে বন্ধন করছে, কয়টা হলো 6টা, অষ্টক অপূর্ণ, তাহলে ও হবে ইলেকট্রোফাইল। সিম্পল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, কেমন পারছো তো? আচ্ছা, ও এটা তো পারাইছি। এবার এটা, নিম্নের যৌগগুলোর কোনটি নিউক্লিওফাইল? দেখি বলো তো, নিম্নের যৌগগুলোর কোনটা নিউক্লিওফাইল? না, আয়ন আকারে না, প্রশমগুলার কখনো আয়ন থাকবে না। হ্যাঁ, এই তো সবাই পারছি, মাশাআল্লাহ, গুড। দেখো এটা পজিটিভ, এটা পজিটিভ, পজিটিভ গুলা ইলেকট্রনকে আকর্ষণ করে। হ্যাঁ, আর ওর হইলো অষ্টক অপূর্ণ, ওর হইলো অষ্টক অপূর্ণ বা সংকোচন আর কি, যেটাই বলো। হ্যাঁ, তাইলে সংকোচন স দিয়ে আবার সম্প্রসারণ বুঝবা, অষ্টক অপূর্ণ, তাহলে এই 3জন আসলে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল। তাহলে ও কি, ওর মধ্যে মুক্তজোড় আছে, ও কি করবে? দান করতে পারবে উল্টা। তাহলে
ইলেকট্রন দান করতে পারবে কাকে? পজিটিভকে। তাহলে ও কাকে আকর্ষণ করবে? নিউক্লিয়াসকে। তাহলে ও হইলো নিউক্লিওফাইল। অ্যান্সার হচ্ছে এ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। হ্যাঁ, এটার অ্যান্সারটা বলেন তো দেখি, পারেন কিনা সবাই? ভেরি গুড, মাশাআল্লাহ। আইমান টেনশন নিও না, ভুল হইতেই পারে। শোনো, আমিও কিন্তু ওই টাইপের স্টুডেন্টই ছিলাম, যে ওই যে পরীক্ষা হল থেকে বেরোইছি, সবাই উত্তর বলতেছে 1 বা 2, আর আমার আসছে 500। এটা ভয়ের কিছু নাই, এটা টাইম টু টাইম ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, টেনশন নিও না ভাইয়া, এত টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, কেন্দ্রাকর্ষী। এখন কেন্দ্র তো আবার কেন্দ্রকে আকর্ষণ করবে না, তাহলে এটা হবে না, এটাও হবে না, এটাও দেখো অষ্টক অপূর্ণ, ও তো ইলেকট্রন নিবে, ও তো ইলেকট্রন নিবে, তাহলে এগুলোও বাদ। তাহলে অ্যান্সার তো বি। কেন্দ্রাকর্ষী মানেতে ইলেকট্রন দান করতে পারবে আর কি, লোন পেয়ার, হ্যাঁ, বা মুক্ত জোর, তাহলে অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, ধরো ফিগার একে দেখাইতে বলছে একজন, আচ্ছা দেখাইতেছি ভাইয়া, দেখো এই যে নাইট্রোজেন, হ্যাঁ, এখন নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 1 2 3 4 5টা আর কি ধরো, হ্যাঁ। এখন কি হলো, সে এটা দিয়ে একটা হাইড্রোজেনের সাথে বন্ড করলো, এটা দিয়ে একটা হাইড্রোজেনের সাথে বন্ড করলো, এটা একটা হাইড্রোজেনের সাথে বন্ড করলো, বাট ওর তো একটা মুক্ত জোড় রয়ে যাইতেছে, যেটা সে শেয়ার করতে পারবে। তার মানে ও কিন্তু আসলে নিউক্লিওফাইল। কিন্তু একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করো, 1 2 3, ও কি করতেছে, এই পাশে একটা ক্লোরিনের সাথে বন্ধন করতেছে, এই পাশে একটা ক্লোরিনের সাথে বন্ধন করতেছে, এই পাশে একটা ক্লোরিনের সাথে বন্ধন করতেছে। সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা হলো? দেখো 2 4 6টা, 8এর কম হয়ে গেল না, এই জন্য হচ্ছে অষ্টক অপূর্ণ। ঠিক আছে, ভিডিওগুলো একটু দেখতে হবে রে ভাইয়া। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যাঁ, ওকে, এটার অ্যান্সার বলে ফেলেন, সবাই পারবেন আশা করি, বলেন কোনটি নিউক্লিওফাইল? ছোটবেলা থেকে আশা করি না ইঞ্জিনিয়ার হওয়ার, বড় হয়েই দেখছিলাম, ইন্টারের সময় ভাবছিলাম ইনশাল্লাহ, তারপর আল্লাহ রিজিকে যেটা রাখছে সেটাই চিন্তা করতাম, এবং হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, বুঝতেই তো পারতেছে, এটা অষ্টক অপূর্ণ, এটা প্লাস, এটা প্লাস, এই সবগুলাই আসলে ইলেকট্রোফাইল, এটাই নিউক্লিওফাইল। ওই যে মুক্তজোর আছে, গুচ্ছতে আসছিল, হ্যাঁ, কৃষি গুচ্ছতে। আচ্ছা, নাইস, পারছো না? ভেরি গুড, মাশাআল্লাহ। এবার তোমাদের জন্য কুইজ, দেখি কুইজটা লঞ্চ করে দেই। এইটা ইনশাল্লাহ 100% হবে। সবাই কুইজটা লঞ্চ করে দিলাম, তোমরা সবাই অ্যান্সারটা দিও ঠান্ডা মাথায়। ওকে, পোলটা ক্লোজ করে দেই, দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, বেশ ভালো, বেশ ভালো অ্যান্সার আসছে। গ্যাপ পড়লে সমস্যা নেই মুরাদ, আস্তে আস্তে সলভ করে ফেললো, টেনশন নিও না, আস্তে আস্তে সলভ করে ফেললো, হ্যাঁ। আচ্ছা, লিডার বোর্ডটা দেখাই। টপ 10: ওমর, শাহরিয়া, মুশফিকুর, তাবাসসুম, মেহেরিন, মালিহা, তাবাসসুম, রিমন, সাকিব, জোবায়ের, মৃদুল, মাহিমা। হ্যাঁ, কংগ্রেচুলেশন ভাইয়া সবাইকে, পারছো তো আশা করি আলহামদুলিল্লাহ, তাই না? জিনিসটা কি, হ্যাঁ, একটু খেয়াল করে দেখো, ব্যাপারগুলো কি হইতে পারে। ইলেকট্রোফাইল বলছে, তাই না? ইলেকট্রনকে আকর্ষণ করবে। এখন দেখো, ওর তো এক্সট্রা ইলেকট্রন আছে, ওর এক্সট্রা ইলেকট্রন আছে, ওরও এক্সট্রা ইলেকট্রন আছে, তো ও তো ইলেকট্রনকে আকর্ষণ করবে না। তাহলে ওই আছে, কারণ ওর হচ্ছে অষ্টক অপূর্ণ, এই জন্য ও ইলেকট্রনকে নিজের দিকে নিবে। রাজশাহী বোর্ড 2022-এ আসছে কোশ্চেনটা, দেখছো? এই, আচ্ছা, সমস্যা নাই, এটা কোনো ইস্যুই না, ইনশাল্লাহ ভালো করতে হবে, হ্যাঁ, আরো ভালো করতে হবে। আচ্ছা, এখন আমরা আরেকটা টপিক পড়বো, খুবই মজার টপিক। এবার পড়বো আমরা কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন আর কার্বনের ফ্রি রেডিকেলের সক্রিয়তা বা স্থায়িত্বের ক্রম। ঠান্ডা মাথায়, ওই যে সেম ভাইয়া, এখন এক টানে পড়াবো, তোমরা আগে মনোযোগ দিয়ে আগে দেখো ভাইয়া কি লিখতেছি। ওকে।
আগে কয়েকটা ছোট ছোট কাজ করে ফেলি, সেটা হচ্ছে ক্লোরিন গুলা তো নেগেটিভ হয়, তাহলে এই কার্বনটা পজিটিভ হিসেবে কাজ করবে। এই ক্লোরিনটা বক্স করে দিলাম, মানে এটাকে বাদ হিসেবে রাখলাম। হ্যাঁ, এই ক্লোরিনটা নেগেটিভ হয়, এই কার্বনটা পজিটিভ হয়, তাহলে ক্লোরিনটাকে বাদ দিয়ে হিসাব করব। ক্লোরিনটা নেগেটিভ, কার্বনটা পজিটিভ, তাহলে এই ক্লোরিনটাকে বাদ দিয়ে হিসাব করব। ক্লোরিনটা নেগেটিভ, কার্বনটা পজিটিভ, তাহলে এই ক্লোরিনটাকে বাদ দিয়ে হিসাব করব। মানে আমি কার্বোক্যাটায়ন বানাই নিলাম একটা। ক্লোরিন গুলা বাদে আর কি। এখন খেয়াল করো, এখানে এই কার্বন যখন একটা কার্বোক্যাটায়ন হয়েছে, এখানে তিনটেই হাইড্রোজেন আছে, এখানে কিন্তু কোনো ডিগ্রি হয় নাই, এখানে এখনো কোনো ডিগ্রি হয় নাই। এখানে দেখো একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, তোমাদেরকে আগেই ডিগ্রি শিখাইছি আমি। একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে সেটাকে আমরা বলি 1 ডিগ্রি বা প্রাইমারি। এটাকে আমরা বলি 1 ডিগ্রি বা প্রাইমারি। এখানে দেখো দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, তাই এটাকে আমরা বলবো 2 ডিগ্রি বা আইসো বা সেকেন্ডারি। আর এখানে তিনটাই হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো 3 ডিগ্রি বা নিও বা টারশিয়ারি, এরকম আমরা বলি। এই তিনটে এখন আমরা ধরে ধরে শিখাবো জিনিসগুলো কিভাবে হয়, মনোযোগ দিয়ে সবাই। হ্যাঁ, আচ্ছা দেখো, সবাই একটু বলো তো ভাইয়া, আরটা কি মূলক? আরটাকে আমরা কি বলি? অ্যালকাইল মূলক। হ্যাঁ, আরটাকে বলি আমরা অ্যালকাইল মূলক। হ্যাঁ, সবচেয়ে ক্ষুদ্রতম অ্যালকাইল মূলক কোনটা? মিথাইল না? সবচেয়ে ক্ষুদ্রতম অ্যালকাইল মূলক হচ্ছে মিথাইল মূলক। তোমরা কি জানো ভাইয়া অ্যালকাইল মূলক কি ইলেকট্রন দাতা গ্রুপ নাকি গ্রহীতা গ্রুপ, এরকম কিছু জানো? অ্যালকাইল মূলক কি ইলেকট্রন দাতা গ্রুপ নাকি গ্রহীতা গ্রুপ, এরকম কি কিছু জানো? হ্যাঁ, ওরা কিন্তু ইলেকট্রন দাতা গ্রুপ। দেখাই কিভাবে, হ্যাঁ মনোযোগ দিও। এটা তো একটা অ্যালকাইল গ্রুপ, তাই না? দেখো কি করতেছে, দেখো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বেশি হচ্ছে কার্বনের, এজন্য হাইড্রোজেন তার ইলেকট্রন মেঘ কার্বনের দিকে দিবে, এটাও কার্বনের দিকে দিবে, এটাও কার্বনের দিকে দিবে। তাহলে এই কার্বন কয়টা ইলেকট্রনের মেঘ পাইছে? 3টা। তার মানে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, মিনিমাম একটা অ্যালকাইল কয়টা ইলেকট্রন সাপ্লাই দিতে পারে? 3টা মেঘ আর কি। হ্যাঁ, তাহলে দেখো এই অ্যালকাইল মূলকটা মিনিমাম 3টা ইলেকট্রন সাপ্লাই দিল, এইটা একটা দিল, এইটা একটা দিল, টোটাল এই কার্বন পাইতেছে কিন্তু 5টা ইলেকট্রনের সাপ্লাই। এইটা পাইতেছে কয়টা? দেখো 3টা, এটাও পাইতেছে 3টা, এখানে একটা, তাহলে এখানে পাবে টোটাল 7টা ইলেকট্রনের সাপ্লাই। আর এখানে দেখো 3টা, 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 এখানে টোটাল 9টা ইলেকট্রনের সাপ্লাই পাচ্ছে এই কার্বোক্যাটায়নটা। ঠিক আছে, 9টা ইলেকট্রন সাপ্লাই পাচ্ছে এখানে কার্বোক্যাটায়নটা। সবাই মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনো, আমি একটা পজিটিভ চার্জ, আমার মধ্যে যত বেশি ইলেকট্রন ঢুকবে আমার কি পাওয়ার বাড়বে নাকি আমি তত বেশি স্টেবল হব, মানে নিউট্রাল হব? কোনটা? আমার ভিতরে যত বেশি ইলেকট্রন ঢুকবে, আমি একটা পজিটিভ চার্জ, আমার ভিতরে যত বেশি ইলেকট্রনের মেঘ আসবে আমার কি পাওয়ার বাড়বে নাকি আমি নিউট্রাল হব তত বেশি? বলো তো, আমি তত নিউট্রাল বা স্টেবল হব। ভেরি গুড, কারণ আমি পজিটিভ চার্জ, আমার মধ্যে যত বেশি ইলেকট্রনের মেঘ আসতে থাকবে তত বেশি কি হবে? আমি নিউট্রাল হব, সাম্য অবস্থায় চলে আসবো, বিক্রিয়া করতে চাবো না। তাহলে তোমরাই বলো তো, এই চারটার মধ্যে সবচেয়ে বেশি স্থিতিশীল বা স্টেবল কার্বোক্যাটায়ন কোনটা? এই চারটার মধ্যে সবচেয়ে বেশি স্থিতিশীল বা স্টেবল কার্বোক্যাটায়ন কোনটা? নাইস, 3 ডিগ্রি যেটা। হ্যাঁ, 3 ডিগ্রি যেটা। তাহলে আমি একটু লিখি, স্থিতিশীলতার ক্রম, স্থিতিশীলতা ক্রম যেটা সবচেয়ে বেশি কোনটা হবে? আগে 3 ডিগ্রি, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি, দেন হচ্ছে নো ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা। তাহলে সক্রিয়তার ক্রম কি হবে? উল্টাটা। সক্রিয়তার ক্রম হবে উল্টাটা, নো ডিগ্রি, দেন 1 ডিগ্রি, দেন 2 ডিগ্রি, দেন 3 ডিগ্রি। আচ্ছা, এটা কি বুঝাইলাম না বুঝাইলাম আপাতত স্টপ রাখো, একটু পরে পড়াবো, টেনশন নিও না। ঠিক আছে, টেনশন নিও না। এখন পড়াবো কার্বন আয়ন। বলো তো এখন কার্বনের সাথে কি আমি ক্লোরিন দিব নাকি হাইড্রোজেন দিব? মানে ওর চেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক কাউরে দিব নাকি ওর চেয়ে কম তড়িৎ ঋণাত্মক কাউরে দিব? একটু বুদ্ধি করে বলো। ওর চেয়ে কম তড়িৎ ঋণাত্মক কাউরে দিব যদি আমার কার্বো অ্যানায়ন বানাইতে হয়। হ্যাঁ,
বোঝাই কেন। দেখো, হাইড্রোজেন আর কার্বনের মধ্যে নেগেটিভিটি কার্বনের বেশি, তাহলে হাইড্রোজেনটা থাকবে এখানে পজিটিভ আকারে, কার্বনটা নেগেটিভ আকারে, তাহলে এটার বক্স আকারে দূরে সরাই দিলাম আর কি। ঠিক তেমনি এটাকে কার্বন আয়ন কেন বলতেছি সেটা বোঝানোর জন্য আর কি এই কাজটা করা, বক্স আকারে দূরে সরাই দিব, বক্স আকারে দূরে সরাই দিব, বক্স আকারে দূরে সরাই দিব। ওকে, আচ্ছা এবার খেয়াল করো, এটা কোনো ডিগ্রি না, এখানে একটা আর আছে, মানে এটাকে বলবো আমরা 1 ডিগ্রি বা প্রাইমারি। এটা দুইটা আর আছে, মানে দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, এটাকে বলবো 2 ডিগ্রি বা সেকেন্ডারি বা আইসো। এখানে তিনটা আর আছে, তাহলে এটাকে বলবো আমরা 3 ডিগ্রি বা টারশিয়ারি বা নিও, এরকম কথা আমরা বলবো। আচ্ছা, এখন চলো তো বুদ্ধি খাটাই সবাই, বলো তো একটা অ্যালকাইল গ্রুপ কয়টা ইলেকট্রন সাপ্লাই দিতে পারে মিনিমাম? একটা অ্যালকাইল গ্রুপ, খেয়াল করো, এটাও তো একটা অ্যালকাইল গ্রুপই, কি হবে, ওর দিকে একটা ইলেকট্রন যাবে, এই দিকে একটা ইলেকট্রন যাবে, এই দিকে একটা ইলেকট্রন, ও পাবে 3টা ইলেকট্রন আগের মতোই, এটা দিবে 3টা, এটা দিবে একটা, এটা দিবে একটা, তাহলে এখানে 5টা ইলেকট্রন, এটা 3 3 1 3 3 1, তাহলে এখানে হচ্ছে 7টা ইলেকট্রন, এটা হচ্ছে 3 3 3, এখানে হচ্ছে 9টা ইলেকট্রন। এইবার সবাই বুদ্ধি খাটাও, সবাই বুদ্ধি খাটাও, সেটা হচ্ছে আমি নেগেটিভ, আমার মধ্যে যত বেশি নেগেটিভিটি ঢুকবে আমি তত বেশি কি স্থিতিশীল হব নাকি সক্রিয় হব, পাওয়ারফুল হব, কোনটা বলো? বলো, আমি তত বেশি স্থিতিশীল হব নাকি সক্রিয় হব, তত বেশি পাওয়ারফুল হব। গুড, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সক্রিয়তার ক্রম। এই ক্ষেত্রে সক্রিয়তার ক্রমটা কি হবে, যত বেশি ইলেকট্রন ঢুকবে নেগেটিভের মধ্যে তত বেশি পাওয়ারফুল, তাহলে সক্রিয়তা হবে 3 ডিগ্রি, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি, দেন CH3 মাইনাস, নো ডিগ্রি আর কি। আর স্থিতিশীলতা কি হবে, উল্টা, স্থিতিশীলতা হবে উল্টা, সেটা হইলো নো ডিগ্রি, দেন 1 2 3, এরকম ভাবে যাবে। আচ্ছা, এই দুইটা কি বুঝলাম আরেকবার পড়াবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, ওকে, তো চলো মাথা ঠান্ডা করি, একদম মাথায় যা যা আছে সব ঝেড়ে ফেলাই দিই, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, মাথা ঠান্ডা করি। চলো আবার পড়ি, সেটা হচ্ছে ভাইয়া ফার্স্টে কি করলাম, আমার কাছে টপিক হচ্ছে একটা হচ্ছে কার্বো ক্যাটায়ন আনতে হবে, একটা হচ্ছে কার্বো অ্যানায়ন আনতে হবে। কার্বো ক্যাটায়ন মানে কি, কার্বনটাকে আমার প্লাস লাগবে, তাহলে অবশ্যই ওর সাথে এমন কাউকে যুক্ত করতে হবে যে বেশি তড়িৎ ঋণাত্মক ওর চেয়েও, তাহলে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে তোমার 2.5, তাহলে আমার এমন কাউকে নিতে হবে যার তড়িৎ ঋণাত্মকতা ওর চেয়েও বেশি, এটা ক্লোরিন হইতে পারে, ফ্লোরিন হইতে পারে, তাই না? তাহলে আমি ক্লোরিন নিলাম, তাহলে সেই ক্ষেত্রে কি হলো, ক্লোরিনটা হয়ে গেল মাইনাস, কার্বনটা হয়ে গেল প্লাস, তাহলে আমি এই সব ক্ষেত্রে কাকে পাচ্ছি, কার্বো ক্যাটায়নকে পাচ্ছি। আমি এখন কার্বো ক্যাটায়ন নিয়ে এক্সাম্পল দিব। আচ্ছা, এবার খেয়াল করো, কার্বো ক্যাটায়ন নিয়ে এক্সাম্পল দিতে গিয়ে আমি তোমাদেরকে ফার্স্টেই শিখাইছি কার্বন আর হাইড্রোজেনের মধ্যে নেগেটিভিটি কার বেশি, কার্বনের। তো হাইড্রোজেনের ইলেকট্রন মেঘটা ও কার্বনের দিকে ঠেলে দিবে, তাহলে একটা মিথাইলে কয়টা ইলেকট্রনের মেঘ পাওয়া যায়, 3টা। এখন আর দিয়ে বুঝাইছে অ্যালকাইল, আমি আর দিয়ে সাধারণত মিথাইলই বুঝাই সব সময়। কেন, অ্যালকাইলে মিথাইল হইতে পারে, ইথাইল হইতে পারে, প্রোপাইল হইতে পারে, বিউটাইল হইতে পারে, অনেক কিছু হইতে পারে। মিনিমামটা বুঝাইতেছে কি, মিনিমাম, ম্যাক্সিমামটা পরে পড়া যাবে, মিনিমামটা বুঝাই। মিনিমাম হচ্ছে একটা অ্যালকাইলের সবচেয়ে মিনিমাম অ্যালকাইল কোনটা, মিথাইলটা। তাহলে একটা মিথাইল গ্রুপে কয়টা ইলেকট্রনের মেঘ পাওয়া যায়, 3টা। আচ্ছা, তাহলে দেখো 1 ডিগ্রিতে এই একটা আর প্রতিস্থাপিত হয়ে গেছে, তাহলে ও কয়টা ইলেকট্রনের মেঘ সাপ্লাই দিচ্ছে, 3টা, 4টা, 5টা, ও পাচ্ছে 5টা। 2 ডিগ্রিতে 2টা আর পাওয়া যায়, তাহলে 3 3 6, আর একটা 7টা ইলেকট্রন পাচ্ছে। আর এখানে 3টাই আর আছে, তাহলে 3 3 3 9টা ইলেকট্রনের মেঘ পাচ্ছে। প্রশ্ন হচ্ছে, আমি তো কার্বন পজিটিভ, এখন আমার মধ্যে যত বেশি ইলেকট্রন ঢুকবে আমার পাওয়ার তো কমে যাবে, নিউট্রাল হয়ে যাবে, নিউট্রাল হয়ে মানে স্থিতিশীলতা বাড়বে। সবচেয়ে বেশি স্থিতিশীল কি, এখানে, যেহেতু আমি পজিটিভ আমার মধ্যে যত বেশি ইলেকট্রন ঢুকবে আমি তত স্থিতিশীল হবো, তাহলে সবচেয়ে বেশি স্থিতিশীল হচ্ছে 3 2 1 নো ডিগ্রি। আর সক্রিয়তা হবে উল্টা, তাহলে কার্বো অ্যানায়নের ক্ষেত্রে অবভিয়াসলি উল্টা না। এই দেখো, কার্বো অ্যানায়নের ক্ষেত্রে অবভিয়াসলি উল্টা না, কার্বো অ্যানায়ন মানে কি, আমার কার্বনটা নেগেটিভ, তাহলে অবশ্যই ওর সাথে এমন কেউ আছে যার তড়িৎ ঋণাত্মকতা কম, মানে পজিটিভ। তাহলে অবভিয়াসলি চিন্তা করো, আমি নেগেটিভ, আমার মধ্যে যত বেশি ইলেকট্রন ঢুকবে আমি তত পাওয়ারফুল হবো। তাহলে দেখো, বেশি ইলেকট্রন ঢুকছে, বেশি পাওয়ারফুল হয়েছে, তাহলে সবচেয়ে বেশি সক্রিয় কে, এখানে 3 ডিগ্রি। আর উল্টাটা হলো স্থিতিশীলতা। এবার কি সবাই বুঝতে পারছি? একটু টিচার ইনবক্সে জানাই দেন কষ্ট করে।
ওকে, গুড। চলো দেখি কি বুঝছো তোমরা। হ্যাঁ, অন্য মানে হতে পারবে না, আর শুধু তিনটেই হবে এরকম না, 5টা হতে পারে, 7টা হতে পারে, 9টা হতে পারে, 11টা হতে পারে, বহুত কিছু হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখি কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিই আমরা, আসো বুদ্ধি খাটায় খাটায় অ্যান্সার দিব। প্রথম প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছর ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। দেখো কি বলছে, নিচের কোন কার্বোক্যাটায়নটি সবচেয়ে বেশি স্থিতিশীল? এই বলতো, কোন কার্বোক্যাটায়ন বেশি স্থিতিশীল হবে? তার মধ্যে বেশি ইলেকট্রন ঢুকলে নাকি কম ইলেকট্রন ঢুকলে? টিচার বক্সে লেখো আগে কুইকলি। বেশি ইলেকট্রন ঢুকলে নাকি কম ইলেকট্রন ঢুকলে? অবভিয়াসলি বেশি ইলেকট্রন ঢুকলে বেশি স্থিতিশীল হবো। বেশি ইলেকট্রন কখন ঢুকে? যত বেশি আর থাকে, মানে প্রতিস্থাপক থাকে। তার মানে 3 ডিগ্রি হচ্ছে সবচেয়ে বেশি স্থিতিশীল, তাই না? চলো আসো দেখি, এখানে কার্বনের সাথে, এই যে কার্বন পজিটিভের সাথে 3টাই হাইড্রোজেন আছে, এটা হচ্ছে নো ডিগ্রি, মানে ডিগ্রি নাই। হ্যাঁ, এটার কোনো ডিগ্রি নাই। এই কার্বোক্যাটায়নের সাথে একটা হাইড্রোজেন আছে, মানে 2টা প্রতিস্থাপিত হয়েছে, তার মানে এটা 2 ডিগ্রি। এই কার্বোক্যাটায়নের সাথে, খেয়াল করে দেখো, সরি এখানে একটা 2 হবে না, সরি, হ্যাঁ ভুলটা কোথায় হয়েছে বলি। এই কার্বনের সাথে দেখো 2টা হাইড্রোজেন আছে, তার মানে একটা প্রতিস্থাপন হয়েছে, তাহলে এটা 1 ডিগ্রি। আর এই কার্বোক্যাটায়নে দেখো কোনো হাইড্রোজেন নাই, 3টাই প্রতিস্থাপিত হয়েছে, এটা তাহলে 3 ডিগ্রি। তাহলে সবচেয়ে বেশি ইলেকট্রন ঢুকছে এখানে, তার মানে ও হবে সবচেয়ে স্থিতিশীল। প্রশ্নে বলছে স্থিতিশীল, তাহলে অ্যান্সার কিন্তু ডি। তাহলে অ্যান্সার কিন্তু ডি। ঠিক আছে, বুঝছো? এটা সবসময় নিয়ম, বাইরের মূলকের কাছে পাঠায় দেওয়া আইমান। হ্যাঁ, এই এটা হবে ডি। আচ্ছা, ভেরি গুড। এটার অ্যান্সার কি হবে বলতো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12-13 সালে আসছিল, 15-16 সালে, মানে আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম 15-16 সালে, সেই বছরে আসছিল। বলো এটার অ্যান্সার কি হবে? বৃত্তের মতো চিহ্নটা প্লাস। বলো এটার অ্যান্সার কি হবে? কোনটি সবচেয়ে কার্বোক্যাটায়ন? কার্বোক্যাটায়ন মানে কি? কার্বন প্লাস। কোনটা বেশি স্থিতিশীল হবে? যেখানে ইলেকট্রন বেশি ঢুকবে, মানে কি 3 ডিগ্রি। খেয়াল করো, এটা তো কোনো ডিগ্রি না, এখানে একটা হাইড্রোজেন আছে, তার মানে এটা 2 ডিগ্রি। 2টা হাইড্রোজেন কম আছে আর কি। এখানে 2টা হাইড্রোজেন আছে, মানে একটা কম আছে, তার মানে এটা হচ্ছে 1 ডিগ্রি। 1 ডিগ্রি। এখানে একটা হাইড্রোজেন নাই, তার মানে এটা কয় ডিগ্রি? 3 ডিগ্রি। তাহলে এটা সবচেয়ে বেশি স্থিতিশীল। নেক্সট, সিমিলার কোশ্চেন, সিমিলার কোশ্চেন, একদম সিমিলার কোশ্চেন। আচ্ছা, এবার এখানে আসি, দেখো সাস্টে আসছিল, জিএসটি তে আসছিল, সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন কোনটি? বলো, আসছিলাম মনে হয়। সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন কোনটি? সর্বাধিক স্থিতিশীল কার্বোক্যাটায়ন মানে বুঝছো না, ওই যে যেটা সবচেয়ে নিউট্রাল, 3 ডিগ্রি হবে। তাহলে এখানে দেখো, এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে, তার মানে এটা 1 ডিগ্রি। এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, মানে 2টা নাই, তার মানে এটা 2 ডিগ্রি। এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, মানে 2টা নাই, মানে এটাও 2 ডিগ্রি। এই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই, তার মানে এটা 3 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি ডি। অ্যান্সার কি হবে? ডি। নাইস, মাশাআল্লাহ, এই তো পারতেছি সবাই। হ্যাঁ, গুড। এটা গেল। এটার অ্যান্সার কি হবে বলো? সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন নিচের কোনটি? সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন নিচের কোনটি? সেম, এই কার্বনে দেখো 2টা হাইড্রোজেন আছে, একটা নাই, তাহলে এটা 1 ডিগ্রি। এটা কোনো ডিগ্রিই নেই। এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে এটা 2 ডিগ্রি। এখানে একটা হাইড্রোজেন নেই, তার মানে এটা 3 ডিগ্রি। তার মানে এটার অ্যান্সারও ডি। এটার অ্যান্সারও ডি। দেখছো, ভর্তি পরীক্ষা বলো, যে কোনো জায়গায় বলো, স্থায়ী বলে স্থিতিশীল বলছে, তার মানে আলটিমেটলি দেখো কোশ্চেন কিন্তু সিমিলার। একটু বুঝলে সব হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কি পড়ছি? কার্বো অ্যানায়ন পড়ছি। তাহলে কার্বো অ্যানায়নের কিছু অ্যান্সার দেখি, বলো কার্বো অ্যানায়ন সমূহের মধ্যে কোনটি সর্বাধিক স্থায়ী? একটু চিন্তা করো তো, কার্বো অ্যানায়নের মধ্যে কোনটা সবচেয়ে বেশি রিঅ্যাকশন করে, যেখানে ইলেকট্রন বেশি ঢুকে, মানে 3 ডিগ্রি বেশি রিঅ্যাকশন করে। তার মানে যেখানে কোনো ডিগ্রি নাই, এটা সবচেয়ে বেশি স্থায়ী। উল্টা, ঠিক আছে? দেখো, এটা 3 ডিগ্রি, এখানে এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা কোনো ডিগ্রি নেই, তাহলে এটা আনসার। এটা সবচেয়ে বেশি স্থায়ী, কম বিক্রিয়া করবে অন্যগুলোর তুলনায়। ঠিক আছে, ভেরি গুড। এই তো কার্বো অ্যানায়ন বলছে কিন্তু পৈরো, এই যে কার্বানায়নের সঠিক সক্রিয়তার ক্রম বলছে, সক্রিয়তার ক্রম। কার্বানায়নের সঠিক সক্রিয়তার ক্রম, সবচেয়ে বেশি সক্রিয় কে হবে? আমি কার্বানায়ন মানে কি? কার্বন নেগেটিভ। আমার মধ্যে যত বেশি ইলেকট্রন ঢুকবে আমি তত বেশি পাওয়ারফুল, মানে 3 ডিগ্রি সবচেয়ে বেশি। তাহলে 3, 2, 1 এরকম যাবে, তাই তো? তাহলে দেখো 3 ডিগ্রি কোথায় আছে? এই 2টা জায়গায় আছে, তাহলে এটাও 3 ডিগ্রি, এটাও 3 ডিগ্রি। তারপর দেখো, এখানে 2টা হাইড্রোজেন আছে, মানে এটা 1 ডিগ্রি, এটা হবে 2 ডিগ্রি। তাহলে অ্যান্সার কিন্তু ডি। এটা হবে না, কারণ সিরিয়াল কি 3, 2, 1 এরকম ভাবে যাবে। তাহলে অ্যান্সার কিন্তু ডি। এটা হবে 3, 2, 1। হ্যাঁ, প্যাচ লাগবে, আস্তে আস্তে সলভ হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, তাহলে মোটামুটি কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন আমরা শিখে গেছি। ঠিক আছে, হ্যাঁ, ডিগ্রি নাই মানে 0 ডিগ্রি বলা যাবে না। নো 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 নো, শুধু বলবো ডিগ্রি নাই, মুখে বলবো ডিগ্রি নাই। আচ্ছা, এবার পড়বো ফ্রি রেডিক্যাল। আচ্ছা, ফ্রি রেডিক্যাল যদি হইতে হয়, কার্বনের সাথে কার বন্ধন থাকতে হবে? বলো, কার্বনের সাথে কার বন্ধন থাকতে হবে? বলো, আরেকটা কার্বনের শেষ।
আচ্ছা, এখানে একটা মজার পাঁচ লাইন আছে, আমি পাঁচ লাইনটা তোমাদেরকে বুঝাইতেছি, ওয়েট। একটু লিখে নেই ভাইয়া আগে, তারপর তোমাদেরকে বুঝাই, হ্যাঁ, সুবিধা হবে। আচ্ছা, কি বলছিলাম সেটা হচ্ছে ওর তড়িৎ-ঋণাত্মকতা আর ওর তড়িৎ-ঋণাত্মকতা সেম। তাহলে এটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এখানে একটা ডট তৈরি হবে। ডট মানে মুক্তমূলক, ফ্রি রেডিক্যাল, সুষম বিভাজন। সেম, এটাকে যদি বাদ দিয়ে দিই, এখানে একটা মুক্তমূলক তৈরি হবে, এখানেও একটা মুক্তমূলক তৈরি হবে, হ্যাঁ, দুইটাই। এটাও যদি বাদ দিয়ে দিই, এখানে একটা মুক্তমূলক, এখানে একটা মুক্তমূলক। এটাও যদি বাদ দিয়ে দিই, এখানে একটা মুক্তমূলক, এখানেও একটা মুক্তমূলক। মানে এখানে কার্বনে ফ্রি রেডিক্যাল বানাইছি, ঠিক আছে। হ্যাঁ, সুষম বিভাজনে শুধু ফ্রি রেডিক্যাল তৈরি হবে। আচ্ছা, এখানে যেহেতু তিনটাই হাইড্রোজেন আছে, এটা কোনো ডিগ্রি না। এখানে তিনটা হাইড্রোজেনের জায়গায় একটা কম আছে, একটা প্রতিস্থাপন হয়ে গেছে, তার মানে এটাকে বলবো 1 ডিগ্রি বা প্রাইমারি। আমি একটা রিভাইজ দিতেছি আর কি, হ্যাঁ। তারপর এখানে তিনটা হাইড্রোজেন থাকার জায়গায় দুইটা প্রতিস্থাপিত হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি বা সেকেন্ডারি বা আইসো বলা হয়। এখানে তিনটাই হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে গেছে, এটাকে বলবো আমরা 3 ডিগ্রি বা টারশিয়ারি বা নিও বলা হয়। শেষ। এইভাবে মোটামুটি আমরা ডিগ্রি আবার একটু বুঝাই দিলাম আর কি। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো ভাইয়া, যখন আমি ক্যাটায়ন ছিলাম বা যখন আমি অ্যানায়ন ছিলাম, তখন আমার মধ্যে ইলেকট্রন আসলো না গেল, সেটা দিয়ে অনেক কিছু যায় আসতো। বাট এখানে কি কার্বন ক্যাটায়ন অ্যানায়ন হয়েছে? হয় নাই, হয়েছে কি ফ্রি রেডিক্যাল। তাহলে এইসব ক্ষেত্রে আমরা রিয়াকশন কিভাবে বুঝবো স্থিতিশীল হবে নাকি হবে না? এটার ক্ষেত্রে বোঝার একটা সহজ উপায় আছে। তোমাদেরকে একটা প্রশ্ন করি, আর আর এইচ, এই দুইটা মূলকের মধ্যে কাকে প্রতিস্থাপন করা সহজ? বলো, কমন সেন্সে চিন্তা করে বলো, এই দুইটা মূলকের মধ্যে কাকে প্রতিস্থাপন করা সহজ? বলো। অবশ্যই হাইড্রোজেনকে। তার মানে হাইড্রোজেন যত বেশি হবে, রিয়াকশন হবে তত বেশি, মানে সক্রিয়তা হবে তত বেশি। আর আর যত বেশি হবে, আর বেশি থাকার মানে কি জানো? মানে স্টেরিক বাধা বেশি হবে, মানে হচ্ছে স্থিতিশীলতা বেশি। স্থিতিশীলতা তত বেশি, মানে আর সহজে বিক্রিয়া করতে চায় না, এজন্য স্থিতিশীলতা বেশি দেয় আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে বুঝতেই পারতেছো। এখন দেখা বলো তো, কোথায় স্থিতিশীলতা বেশি? এখানে দেখেই বলো তোমরা, স্থিতিশীলতা কোথায় বেশি বলো। তিনে শেষ হয়ে গেছে। এই যে আর যত বেশি, স্থিতিশীলতা তত বেশি, সিম্পল। তাহলে এইসব ক্ষেত্রে স্থিতিশীলতার ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, নো ডিগ্রি। আর একটা হচ্ছে সক্রিয়তার ক্রম হচ্ছে উল্টাটা, নো ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, শেষ। সিম্পল। মানে ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে খুব সহজ, সেটা হচ্ছে যত বেশি আর, মানে যত বেশি প্রতিস্থাপক, তত বিক্রিয়া কম হবে, মানে স্থিতিশীল থাকবে বেশি। তাহলে 3 ডিগ্রি সবচেয়ে কম বিক্রিয়া দিবে, আর সবচেয়ে বিক্রিয়া দিবে বেশি 9 ডিগ্রি। এই হইলো হিসাব, একদম সহজ। তাহলে একটা সামারি করি, চলো সামারি করি, আসো। সামারিটা তোমাদেরকে একটা ইয়ে দিয়ে বুঝাই দিই, হ্যাঁ। সামারিটা কোন কালারে দিব? সাদা দিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা থাক, তো আমি হাত দিয়ে করি। ওকে, প্রথমে হচ্ছে নেম, নাম দিব কার কার। ফার্স্টে ধরো, ও একটা ঘর কম দিছি না, আরেকটা ঘর দিতে হবে। নেম, ফার্স্টে নাম দিব হচ্ছে ধরো কার্বো ক্যাটায়ন, কার্বো ক্যাটায়ন, বা যেটাকে আমি বলি C+। এরপরটাকে বলবো ধরো কার্বো অ্যানায়ন বা কার্বন আয়ন, যেটাকে বলি, এটাকে বলবো আমরা C-। আর এটা বলবো কার্বন ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক আর কি, হ্যাঁ, ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক, এটা C ডট। ওকে, কোনটার সিরিয়াল কি? একটা পড়বো হচ্ছে আমরা সক্রিয়তা, একটা পড়বো স্থিতিশীলতা। আচ্ছা, তো আমরা সহজেই পড়ছিলাম যেটা কার্বোক্যাটায়ন, ওর মধ্যে যত বেশি ইলেকট্রন ঢুকবে সে তত বেশি স্থিতিশীল, মানে 3 ডিগ্রি। তাহলে 3, 2, 1, CH3+, এটা এটা ছিল। আচ্ছা, তাহলে
কার্বো অ্যানায়নটা অবশ্যই উল্টা হবে, স্বাভাবিক, উল্টা যেহেতু চার্জ, তাহলে এটা কি হবে, স্থিতিশীলতা হবে CH3 মাইনাস 1 2 3, শেষ। কার্বন ফ্রি রেডিক্যাল এটা মাত্র কি বললাম, স্থিতিশীল কত বেশি, যত বেশি আর মানে প্রতিস্থাপক যত বেশি তত বেশি স্থিতিশীল, মানে এটাও কিন্তু কার্বোক্যাটায়নের সাথে মিলে 3 2 1 কার্বনের ফ্রি রেডিক্যাল, মানে এই দুইটা লাইনের একটা মিল আছে, এই দুইটা লাইনের একটা মিল আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বাকি ঘরগুলা পূরণ করে ফেলি আমরা, আসো বাকি ঘরগুলা পূরণ করি, উল্টা করে করি, এটা CH3 প্লাস 1 2 3, এটাও CH3 ডট 1 2 3, আর এটা হলো একদম উল্টা 3 2 1 CH3 মাইনাস। এটা হইলো একটা সামারি। এটা এরপর যতদিন জৈব যৌগ পড়াবো ততদিন ভালো মতো মনে রাখতে হবে, এটার পর যতদিন জৈব যৌগ পড়াবো ততদিন ভালো মতো মনে রাখতে হবে। ওকে, এই জিনিসটা। আচ্ছা, তো মোটামুটি আমাদের ব্রেক টাইম অলরেডি চলে আসছে, 7:31 যেহেতু বাজে, আমাদের 10 মিনিটের একটা ব্রেক নেই। এই পৃষ্ঠাতেই ব্রেকের নাম্বারটা দিয়ে দিই, সেটা হচ্ছে 7:42 পর্যন্ত আমাদের ব্রেক চলবে, 10 মিনিট। হ্যাঁ, এই পেজে রাখলাম, দেন হচ্ছে আমরা আরো নতুন ইন্টারেস্টিং কয়েকটা টপিক পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। হ্যাঁ, ক্রোমটা ইম্পর্টেন্ট ভাইয়া। হ্যাঁ।
ওকে, তোমরা সবাই চলে আসছো না? একটু টিচার ইনবক্সে লিখে দাও তো। ওকে, সবাই যেহেতু চলে আসছো, ভেরি গুড। আমি এখানেই আছি, টেনশন নিও না। ওকে, সো চলো আমরা শুরু করি। আহ একটু 1 মিনিট, হ্যাঁ এই তো পাইছি। আচ্ছা, কি বলছে? অস্ট্রেলিয়ার রান, হ্যাঁ ভালো, আপডেট দিও। আচ্ছা, তো আমরা মোটামুটি দেখলাম। এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক পড়বো। যারা আমার ফার্স্ট ইয়ারের একাডেমিক স্টুডেন্ট আছে এখানে, তারা কিন্তু মোটামুটি এই টপিকটা সম্পর্কে আইডিয়া আছে, যেটা হচ্ছে অর্ডার আর মলিকুলারিটি। বাংলায় বলে হচ্ছে ক্রম এবং আণবিকত্ব। এই বিষয় নিয়ে একটু কথা বলবো আর কি আমরা। হ্যাঁ, যাদের যাদের আইডিয়া আছে কোনো সমস্যা নেই, যাদের যাদের আইডিয়া নাই তাও কোনো সমস্যা নেই। আমরা দেখি, চেষ্টা করবো জিনিসগুলো বোঝার। হ্যাঁ, আচ্ছা আসো। দেখো, দাঁড়াও আরেকটু ডিপ কনসেপ্টে যাই, দাঁড়াও। ধরো তুমি একটা পার্কে হাঁটতে গেছো তোমার দাদার সাথে। দাদার বয়স হচ্ছে 90 ইয়ার্স। তুমি গেছো, সাথে তোমার 2 কাজিন গেছে, মোট 3 জন। আর দাদা সহ 4 জন আর কি। তোমাদের 3 জনের বয়সই সেম, 20 বছর আর কি, অ্যারাউন্ড। তো মোটামুটি পার্কে হাঁটতে গেছো কয়জন? 4 জন। এটাকে বলবো আণবিকত্ব। টেকনিক্যালি সত্যি কথা বলতে আণবিকত্ব একটা ডিপ কনসেপ্ট। একটা রিয়াকশনে অনেকগুলো স্টেপ আছে, প্রতিটা স্টেপে আণবিকত্ব চেঞ্জ হয়। আমরা সহজভাবে ধরে নিই, আদর্শ গ্যাসের মতো আর কি, সহজভাবে ধরে নিই যে রিয়াকশনটা এক স্টেপে চলতেছে। একটা রিয়াকশন যদি একটা স্টেপেই শেষ হয়ে যায়, তখন ওই স্টেপের যে কয়টা অণু অংশগ্রহণ করছে তাকেই তার আণবিকত্ব বলে। তাহলে এই অনুযায়ী আণবিকত্ব হবে হচ্ছে 4। এরপর আরেকটা শব্দ থাকে, সেটা হচ্ছে ক্রোম। ক্রোম কত হবে? ক্রোমটা হচ্ছে এই রিয়াকশনটা কয়টা অণুর উপর ডিপেন্ড করে। এই রিয়াকশনটা কয়টা অণুর উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে ক্রোম। আচ্ছা, খেয়াল করো তো, তোমরা 3 জন যারা নতুন তারা অ্যান্সার দিও আর কি, যারা আমার পুরানো বাচ্চা কাচ্চা আছো তারা তো পারো। সেটা হচ্ছে এই 3 জন কাজিন যারা, তোমাদের তো স্পিড বেশ ভালো মাশাল্লাহ। তোমরা কি তোমার দাদারা ছেড়েই হাঁটা শুরু করে দিবা পার্কে? অবশ্যই না। আমাদের অতটুকু বিবেক মন মানসিকতা তো আছেই। আমরা একসাথে যেহেতু হাঁটতে গেছি, আমরা দাদার সাথে ধরে ধরে হাঁটবো। তাহলে ব্যাপারটা কি হলো, আমাদের স্পিড বেশি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু দাদার স্পিডের স্লো এর জন্য আমরা সবাই স্লোলি হাঁটতেছি। তাহলে এই পুরো হাঁটাটা কন্ট্রোল করতেছে কার হাঁটার উপর ভিত্তি করে? দাদার। তাহলে ক্রোম হচ্ছে 1। তার মানে ক্রোম জিনিসটা কি? ক্রোম হচ্ছে একটা রিয়াকশন কোন ধাপের উপর বা কোন অণুর উপর ডিপেন্ড করে। যদি একটা অণুর উপর ডিপেন্ড করে তাহলে ক্রোম হবে 1। যদি কোনো অণুর উপরে ডিপেন্ড না করে তাহলে ক্রোম হবে 0। যদি সবগুলোর অণুর উপর ডিপেন্ড করে সেই ক্ষেত্রে ক্রোম হবে 4। এরকম আর কি, বুঝছো? তাহলে একটা এক্সাম্পল দিই আর কি। হ্যাঁ, খেয়াল করো। আচ্ছা, তোমার দাদা 85 ইয়ার্স, আচ্ছা ধরে নাও আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এইবার যদি আমরা একটু আসি এরকম, যে ধরো তোমরা 3 জন কাজিন পার্কে হাঁটতে গেলা। 3 জনেরই বয়স হচ্ছে 20 বছর। তাইলে আণবিকত্ব কত? আণবিকত্ব কিন্তু 3। বলো তো ভাইয়া ক্রোম কত? ক্রোম কিন্তু 0। কারণ কি, 3 জনের স্পিড তো সেম। তোমরা তো কারো স্পিডের অপেক্ষায় থাকবে না, 3 জন 3 জনের মতো হাঁটবা। ব্যাপারটা বুঝছো? 3 জন 3 জনের মতো হাঁটবা। সো এখানে কেউ কারোর উপর ডিপেন্ড করবে না। আচ্ছা, এরপরে আসি এই কেসে। 3টা বুড়া দাদা, 3টেই 90 বছর। তাহলে আণবিকত্ব কত হবে? সেম 3। ক্রোম কত হবে? এখন 3 জনের স্পিডে কিন্তু সেম, এই জন্য এটার ক্রোম 0, এখানেও ক্রোম 0। কিন্তু যদি এই কেসে আসি, এখন বুড়া দাদা 2 জন, মনে করো দাদা দাদি আর নাতি নাতনি, হ্যাঁ 2টা। এই 2 জনের বছর 20, এদের বছর ধরো 90। তাহলে আণবিকত্ব কত হবে? 4। ক্রোম কত হবে বলো দেখি সবাই? ক্রোম কত হবে বলো? 2। ক্রোম হবে 2, তাই না? 2 জন, এই 2 জন মানুষের উপর ডিপেন্ড করে আমাদের হাঁটতে হবে। ওকে, তাইলে এবার তোমাদেরকে একটা কোশ্চেন করি, কমন সেন্সে অ্যান্সার দিবা ভাইয়াকে। হ্যাঁ, বলো তো, কোন কার্বোক্যাটায়নকে ভাঙতে হলে বেশি হিট দেওয়া লাগবে? যেটা বেশি স্থিতিশীল নাকি যেটা বেশি সক্রিয়? কমন সেন্স খাটায় বলো, কোন কার্বোক্যাটায়নকে ভাঙতে বেশি হিট দেওয়া লাগবে? যেটা বেশি স্থিতিশীল নাকি যেটা বেশি সক্রিয়? যেটা বেশি স্থিতিশীল। নাইস, শেষ, কাজ শেষ তোমাদের, তোমরা সব পারো, দেখাই তোমাদেরকে।
এবার পড়বো আমরা SN1 বিক্রিয়া। হোয়াট ইজ SN1 জিনিসটা তোমাদেরকে একটু বুঝাই, SN1 জিনিসটা কি। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা বিক্রিয়ার স্টেপ দেখাই, নইলে বুঝবা না। ধরো আমার কাছে একটা রিয়াকশন আছে, সে ফর এক্সাম্পল CH3 CH2 X। এক্স মানে বুঝতেছো তো, এক্স মানে হইলো ক্লোরিন হইতে পারে, ফ্লোরিন হইতে পারে, ব্রোমিন হইতে পারে, আয়োডিন হইতে পারে, যার নামে যাক কিছু একটা হবে, ঠিক আছে। আচ্ছা, প্লাস এটার সাথে ধরো দিলাম KOH, এটার দুইটা ভার্সন আছে। AQ দিয়ে বোঝায় জলীয় বা অ্যাকোয়াস, আর একটা ভার্সন আছে KOH অ্যালকোহলীয় বা, এই দুইটা ভার্সনের কিছু ডিফারেন্স আছে। অ্যাকোয়াস মানে হচ্ছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, অ্যাকোয়াস মানে জলীয়, জলের মধ্যে আছে, নরমালি আয়নিত অবস্থায় আছে, খালি প্রতিস্থাপন হবে। এটা তেমন একটা হার্ড বিক্রিয়া না, এটাতে শুধু প্রতিস্থাপন হয়। আর এখানে টেম্পারেচার লো থাকে, কম টেম্পারেচার। এই সব বিক্রিয়া হয় অপসারণ। অপসারণ মানে কোনো কিছু ঢুকবে না, খালি বের হয়। আমি দেখাচ্ছি, এখানে হাই টেম্পারেচার হয়, টেম্পারেচার লাগে বেশি। তো তোমাদেরকে বুঝাই ব্যাপারগুলো আসলে কি, তোমরা মনোযোগ দিয়ে একটু খেয়াল করো, হ্যাঁ জিনিসগুলো কি হয়। দেখো, প্রতিস্থাপন হইলে কি হয় জানো, দেখো এই এক্স হ্যালোজেন, হ্যালোজেন গুলা কি হয়, তড়িৎ বেশি, তাই না? তাহলে তো এটা তো মাইনাস, তাহলে এই কার্বনটা কি হবে প্লাস, এই পটাশিয়ামটা হইলো প্লাস, এই হাইড্রোক্সাইডটা হইলো মাইনাস। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি হবে, এখানে প্রতিস্থাপিত হবে না, এক্সচেঞ্জ হবে। এই মাইনাস আর এই মাইনাসটা এখানে কি হবে, প্রতিস্থাপিত হবে। আচ্ছা, তাহলে বলো তো যারা মাইনাস তারা কি নিউক্লিওফাইল নাকি ইলেকট্রোফাইল, বলো তো ভাইয়া? যাদের চার্জ মাইনাস তারা কি নিউক্লিওফাইল নাকি ইলেকট্রোফাইল, বলো? নিউক্লিওফাইল। আরে সেরা! তাহলে এখানে যে প্রতিস্থাপন বিক্রিয়াটা হবে, সেই প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা কি বলবো, নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বলবো, তাই না? প্রতিস্থাপন বলবো এই বিক্রিয়া। তাহলে নিউক্লিওফিলিকের এন, প্রতিস্থাপনের এস, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এই তো এসএন বিক্রিয়ার অর্থটা আমরা শিখে গেলাম। তাহলে এসএন বিক্রিয়ায় কেমন ধরনের পদার্থ ব্যবহার করা হয়, জলীয়, মানে ক্ষারের কোন অবস্থাটা ইউজ করা হয়, জলীয় নাকি অ্যালকোহলীয়? অবশ্যই জলীয়। এই জন্য এই বিক্রিয়ার নামটা কি, যেহেতু এখানে শুধু মানে কি হইতেছে, নেগেটিভ চার্জ গুলা প্রতিস্থাপন হইতেছে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বা এসএন বিক্রিয়া। সিম্পল একটা কথা। এখন এখানে প্রতিস্থাপন কি হচ্ছে, এই দুইটা প্রতিস্থাপন হবে, মানে পটাশিয়াম যাবে হ্যালোজেনের সাথে KX প্লাস, আর এই OH টা ভিতরে ঢুকে যাবে, তৈরি হবে কি CH3 CH2OH, এরকম ব্যাপারটা তৈরি হবে। এটা হলো একটা বিষয়, হ্যাঁ। এখন এটা 1 না 2 এগুলো আমরা পরে দেখতেছি, এগুলো নিয়ে মাথা টেনশনের কিছু কারণ নাই। আচ্ছা, টেনশন কনফিউশন ছিল না। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হবে জানো, এটার ক্ষেত্রে চমৎকার একটা কাহিনী হবে। চমৎকার কাহিনীটা কি দেখো, এটা তো প্লাস, এই পুরোটা মাইনাস, হ্যাঁ। অপসারণ হইলো কোনো কিছু প্রতিস্থাপন হবে না, সব নিয়ে যাবে। এই পটাশিয়াম এই হ্যালোজেনকে নিয়ে যাবে, আর OH কি করবে, পাশের কার্বনের একটা হাইড্রোজেনকে নিয়ে যাবে। এখন একটা প্রশ্ন করতে পারে, ভাই এখানেই তো হাইড্রোজেন আছে, ও কি দোষ করছে? আচ্ছা, চিন্তা করো, এই কার্বন থেকে অলরেডি একজন চলে গেছে, তার অবস্থা কি হয়ে গেছে, একটা মানে একটা অংশ তার চলে গেছে, তার কি চার্জ ঘনত্ব বেড়ে গেছে না? এখন সে অলরেডি অস্থিতিশীল অবস্থায় আছে, সে তো বিক্রিয়া করবে না। এই জন্য সে পাশের কার্বন থেকে ইজিলি টান দিতে পারবে। এখান থেকে টান দিতে গেলে আরো বেশি শক্তি দেওয়া লাগবে, কিন্তু এখানে বেশি একটা শক্তি দেওয়া লাগবে না। এজন্যই একটা কার্বন থেকে অলরেডি কোনো কিছু চলে গেলে সেই কার্বনের চার্জ ঘনত্ব বেড়ে যায়। এজন্য আরেকটা যদি কিছু নিতে হয়, তখন ওই পাশের কার্বন থেকে টান দিবে। এই হলো সিস্টেম। তাহলে দেখো তো ভাইয়া কি হইতেছে, এই পটাশিয়াম এই হ্যালোজেনকে নিয়ে গেল KX প্লাস, এই OH টা এখানের একটা H কে নিয়ে গেল। মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, OH টা এখানে একটা H কে নিয়ে গেল। দাঁড়াও, এটাকে আমি একটু ভেঙে লিখি, দেখো CH3, দেখো H তো প্লাস, তাহলে এই কার্বনটা কিন্তু মাইনাস, হ্যাঁ। এই OH টা এটার H কে নিয়ে গেল, তাহলে কি তৈরি করবে, H2O। এখন সবাই একটু খেয়াল করো তো, এখন দেখো এই মাইনাস আর এই প্লাস নিজেদের মধ্যে একটা আকর্ষণ করবে, করে একটা ডাবল বন্ড তৈরি করবে। এখানে একটা ডাবল বন্ড তৈরি করবে, তৈরি করলো ইথিন। তার মানে অপসারণ বিক্রিয়া কি, একটা করে পাই বন্ধন বাড়ে। অপসারণ বিক্রিয়া একটা করে পাই বন্ধন বাড়ে। হ্যাঁ অবশ্যই বলতেছি ভাইয়া, চার্জ ঘনত্বের ব্যাপারটা একটু বলতেছি, মনোযোগ দিও। আমি একটা কার্বন, হ্যাঁ, আমার থেকে একটা হ্যালোজেন চলে গেছে অলরেডি, কিছু একটা চলে গেছে, একটা মাইনাস চলে গেছে, তাহলে ওর কি বেড়ে গেছে, ধরো পজিটিভিটি বেড়ে গেছে না, পজিটিভিটি বেড়ে গেছে। এখন খেয়াল করো, এখন আমার যে OH টা আছে, OH টা কি করবে, আরেকটা হাইড্রোজেনকে বের করতে চাবে।
অলরেডি এখানে কিন্তু একটা আয়ন চলে গেছে, চলে যাওয়াতে ওর আকার কিন্তু কিছুটা হইলেও ছোট হয়ে গেছে। তার মানে নিউক্লিয়াস বেশি, চার্জ ঘনত্ব বেড়ে গেছে, ও কিন্তু ওর থেকে আরেকটা মুক্ত করা অনেক টাফ। এজন্য কি পাশেরটার তো এরকম কিছু হয়নি, এজন্য পাশেরটার থেকে সে টান দিয়ে নিয়ে যাবে, এটাই, আর কিছু না। আচ্ছা, তাহলে একটা হইলো কি প্রতিস্থাপন আর একটা হইলো কি অপসারণ। তাহলে প্রতিস্থাপন আর অপসারণের ব্যাপারটা আশা করি ক্লিয়ার। কিভাবে বিক্রিয়াগুলো হয় এবার আস্তে আস্তে আমরা পড়ি। আসো, একটু কঠিন লাগতেছে তো টেনশন নিও না, আমরা পড়ি, পড়তে থাকি, পড়তে থাকলেই বুঝবা। হ্যাঁ, 3 বার পড়াবো, টেনশন নিও না, 3 বার, ধৈর্য ধরো। হ্যাঁ, আচ্ছা, ফার্স্টে SN1 লেখা আছে, চলো দেখি SN1 জিনিসটা কি। দেখো, ধরো ক্লোরিন দিলাম, দুইটা বিক্রিয়া একসাথে দেখাবো আর কি। হ্যাঁ, আচ্ছা, বলো তো ভাইয়া, এই কার্বোক্যাটায়নটা কি সবচেয়ে বেশি স্থিতিশীল নাকি সবচেয়ে কম স্থিতিশীল? বলো, সবচেয়ে বেশি স্থিতিশীল নাকি সবচেয়ে কম স্থিতিশীল? খালি এইটুক বলো, অল্প অল্প করে পড়বো, এত টেনশন করছো নাই। এটা সবচেয়ে বেশি স্থিতিশীল, তাই না? আচ্ছা, এজন্য এটাকে সহজে ভাঙা যায় না, এটাকে আগে একা ভেঙে নিতে হয়। আচ্ছা, তাহলে স্টেপ 1, এটাকে ভেঙে নিতে হবে। দেখো, এটাকে অনেক তাপ দিতে হয় এবং এটা স্লোলি ভাঙে দুইটা আয়নে পরিণত হয়। এটা হয়ে যায় প্লাস, ক্লোরিনটা হয়ে যায় মাইনাস, এরকম। এখানেও সেম, স্টেপ 1 দুইজনের জন্যই সেম। যেহেতু এটা ভারী অস্থিতিশীল, এটাকে আলাদা করে ভেঙে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, মানে এটা বেশি স্থিতিশীল আর কি, এই জন্য। আচ্ছা, এই দুইটা ক্ষেত্রে কোনো ধরনের কোনো পার্থক্য নাই। এরপরে গ্যাঞ্জামটা শুরু হয় স্টেপ 2 তে। আসি, স্টেপ 2, কোন জিনিস কি বেশিক্ষণ আয়নিত অবস্থা থাকতে পারবে নাকি পারবে না? বলো, আয়নিত অবস্থা কি থাকতে পারবে বেশিক্ষণ নাকি পারবে না? দ্রুত বিক্রিয়া করবে নাকি স্লোলি করবে? এরপর বলো সবাই। এরপর কি বিক্রিয়া করবে? দ্রুত বিক্রিয়া করবে, তাই না? ফাস্ট, ফাস্ট বিক্রিয়া করবে। তাহলে কি তৈরি করবে? KCl প্লাস এই CH3 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 OH, এরকম বিক্রিয়াটা করবে। ওই পাশেরটার ক্ষেত্রে দেখি একটু ভিন্ন ভাবে। এখনো খুব দ্রুত বিক্রিয়া হবে, বাট একটু অন্য ধাঁচে হবে, দেখো। আচ্ছা, এখানে যে বিষয়টা হবে এই পাশে, সেটা হচ্ছে যেহেতু অপসারণ সব নিয়ে যাবে, এই ক্লোরিনকে নিয়ে গেছে পটাশিয়াম KCl প্লাস, এই OH কি করবে? পাশের কার্বনের হাইড্রোজেনকে নিয়ে যাবে, তৈরি করবে পানি। তাহলে এই হাইড্রোজেন যেহেতু চলে গেছে, তাহলে দেখো এই প্লাস আর এই মাইনাসের মধ্যে একটা আকর্ষণ বন্ধন তৈরি হবে এবং তৈরি করবে একটা দ্বিবন্ধন। এই যে দ্বিবন্ধন একটা তৈরি হয়েছে, তৈরি করবে একটা দ্বিবন্ধন এবং দ্বিবন্ধন তৈরি হয়েছে। দেখো, একটা পড়লাম আমরা অপসারণ বিক্রিয়া, একটা পড়লাম প্রতিস্থাপন বিক্রিয়া। এবার তোমাদেরকে আমি একটা ছোট্ট জিনিস বলি। হ্যাঁ, এটাও খুব ফাস্ট হয়েছে বিক্রিয়াটা। বলতো বিক্রিয়া কোন ধরনের ধাপের উপর ডিপেন্ড করে, স্লো নাকি ফাস্ট? সবাই একটু বলো তো।
বিক্রিয়া কোন ধরনের ধাপের উপর ডিপেন্ড করে, স্লো নাকি ফাস্ট? বলো। এই স্লো, তোমার দাদার উপর হাঁটা ডিপেন্ড করছে না তোমার উপর? তুমি তো ফাস্ট, দাদা তো স্লো, তাহলে অবশ্যই দাদার উপর ডিপেন্ড করছিল। তাহলে বিক্রিয়া সবসময় ডিপেন্ড করে স্লো স্টেপের উপর। কোনটা স্লো? আচ্ছা, এই রিয়াকশনটা স্লো হয়েছে কার জন্য? ওই যে অধিক স্থিতিশীল কাউকে ভাঙতে হবে আমার, এজন্য আলাদা করে বিক্রিয়া করা লাগছে। তার মানে এটাকে যদি ভাঙতে না পারতাম, অধিক স্থিতিশীল যেটা, এটাকে যদি ভাঙতে না পারতাম তাহলে কি বিক্রিয়াটা হইতো বলতো? এটাকে যদি ভাঙতে না পারতাম তাহলে কি বিক্রিয়াটা হইতো? খালি এটা বলো। ভাঙতে না পারলে কিন্তু বিক্রিয়াটা হইতো না। তার মানে এই পুরা বিক্রিয়াটা এই একটা অণুর ভাঙনের উপর ডিপেন্ড করে। এই পুরা বিক্রিয়াটা একটা অণুর ভাঙনের উপর ডিপেন্ড করে। এজন্য এটাকে বলা হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1, আর এটাকে বলা হয় ইলিমিনেশন 1। মানে 1 দিয়ে বোঝায় একটা অণুর উপর ডিপেন্ড করে এই রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা একটা অণুর উপর ডিপেন্ড করে। ই দিয়ে বোঝায় ইলিমিনেশন বা অপসারণ। ই হচ্ছে একটা ইংলিশ শব্দ, ইলিমিনেশন, যার বাংলা অর্থ হচ্ছে অপসারণ। এটার একটা শর্ট ফর্ম। আচ্ছা, এটা গেল আমাদের E1। আচ্ছা, এটা একটা ছবি, ছবি তোমাদেরকে এমনি দেখাই। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। এটা ছিল আমার ওই যে হ্যালোজেনটা, ওই যে যেটা ভারী আর কি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা যতক্ষণ না ভাঙছে ততক্ষণ আরেকজন আসতে পারে নাই। এটা সহজে বোঝানোর জন্য বলি আর কি। যতক্ষণ না 3 ডিগ্রিটা ভাঙছে ততক্ষণ ও এসে বসতে পারে নাই, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদেরকে একটা জিনিস আমি বুঝাই। তার মানে এই যে SN1 হোক, E1 হোক, যেটাই হোক না কেন, এগুলার সক্রিয়তার ক্রম কি? এইসব বিক্রিয়া কাদের জন্য খাটবে? যাদের ভাঙা কষ্ট। যাদের ভাঙা কষ্ট, তাহলে ওদের সক্রিয়তার ক্রম কি হবে? দুইটার ক্ষেত্রেই 3 ডিগ্রি সবচেয়ে বেশি ভাঙা কষ্ট কার্বোক্যাটায়ন, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি, দেন নো ডিগ্রি কার্বোক্যাটায়ন, দেন নো ডিগ্রি কার্বোক্যাটায়ন। সিম্পল। SN1 হোক, E1 হোক, দুইটার ক্ষেত্রে নিয়ম কি? একজনকে ভাঙতেই বেশি কষ্ট। তার মানে যে বেশি স্থিতিশীল তার জন্য এই বিক্রিয়া তাড়াতাড়ি হবে। মানে 3 2 1 দেন নো ডিগ্রি, ঠিক আছে? সিম্পল। আচ্ছা, এটা একটা দেখলাম। হ্যাঁ, উদাহরণে পরে আসতেছি, আগে SN2টা দেখাইনি। SN2টা দেখাইনি। তাহলে বলো তো SN2 বিক্রিয়ায় কি শুধু একজনের উপর ডিপেন্ড করবে নাকি দুইজনের উপরেই? বলো, কমন সেন্স খাটো সবাই। না, 0 ডিগ্রি বলতে কিছু নেই। বলো, একজনের উপর ডিপেন্ড করবে নাকি দুইজনের উপরেই? দুইজনের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, দেখি কোন দুইজনের উপর ডিপেন্ড করে। চলো আমরা একটু লিখি, লিখে লিখে দেখাই। হুম, ঠান্ডা মাথায় দেখো আর কি। হ্যাঁ, আচ্ছা বলো তো ওর কি স্থিতিশীলতা বেশি নাকি একদম কমের দিকে? ওর স্থিতিশীলতা বেশি নাকি কমের দিকে? সবাই একটু বলো, বেশি নাকি কমের দিকে? কমের দিকে। তার মানে ওরে ভাঙা আমার আলাদাভাবে প্রয়োজন নাই। এজন্য এই বিক্রিয়া একটা ধাপেই হয়ে যায় আসলে। হ্যাঁ, এই বিক্রিয়া একটা ধাপেই হয়ে যায়, মাঝখানে একটা জটিল স্টেপ তৈরি হয়। জিনিসটা বুঝাই তোমাদেরকে। হ্যাঁ, দেখো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে হয় কি, এই ওয়েজটা অপোজিট সাইড থেকে এসে অ্যাটাক করে। কেন? একটা প্রশ্ন করতে পারো কেন। দেখো, এই ক্লোরিনটা তো নেগেটিভ, তাই না? আর ওএইচটাও নেগেটিভ। এখন নেগেটিভটা যদি এই পাশ বরাবর আসতো, তুমি চিন্তা করো, আমি একটা দেয়াল, হ্যাঁ, এই পাশে তুমি দাঁড়াইছো, এই পাশে তোমার একটা শত্রু দাঁড়াইছে, তাহলে তো কেউ কারো দেখতে পারবা না। কিন্তু তুমি যদি এই পাশে দাঁড়াও আর তোমার শত্রু যদি এই পাশে দাঁড়ায়, মারামারি করবা। পিছে দাঁড়াও, সামনে দাঁড়াও, মারামারি করবা। কিন্তু একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়ালে কিন্তু কেউ মারামারি করবা না। তার মানে বিকর্ষণ সবচেয়ে কম হবে কোথায়? একদম অপোজিট থেকে অ্যাটাক করলে। এটাই। তাহলে এখানে খেয়াল করে দেখো, আর একটু সরণি বেশি নাই, এই ওএইচটা অপোজিট সাইড থেকে ঢুকবে। তখন কি হয় দেখো, এই যে ওএইচটা ঢুকতে থাকে কার্বনের দিকে, এই হাইড্রোজেন গুলো একটু হেলে যায়, হাইড্রোজেন গুলো একটু হেলে যায়, ক্লোরিনটা বের হইতে থাকে, আর নিচে থাকে CH3। এটা একটা মধ্যবর্তী জটিল অবস্থা। হ্যাঁ, এটা একটা অন্তর্বর্তী বা মধ্যবর্তী জটিল অবস্থা, জটিল অবস্থা, ঠিক আছে? আর থাকে K+। এটা এক ধাপেই হয়তো এই পটাশিয়াম ক্লোরাইডকে নিয়ে চলে যায়, প্লাস তৈরি হয় হচ্ছে OH CH H CH3। ভাই খেয়াল করছো এটার গঠন আর এটার গঠনের মধ্যে পার্থক্য কত ডিগ্রি?
এখানে হাইড্রোজেন গুলা ছিল এই পাশে, এখন হয়ে গেছে এই পাশে, তাহলে কি হয়েছে 180 ডিগ্রি একটা চেঞ্জ আসছে না? সবাই কি বুঝতেছি? 180 ডিগ্রি কিন্তু একটা চেঞ্জ আসছে, ঠিক আছে? 180 ডিগ্রি কিন্তু একটা চেঞ্জ আসছে, সিম্পল, বুঝাচ্ছি, টেনশন নিও না। এটার ব্যাপারটা আবারও বলি, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে দুইজন তো কাছাকাছি আসলে শত্রুতা বাড়বে। তাহলে শত্রু যদি এই পাশ দিয়ে অ্যাটাক করে, দুইজন বিকর্ষণ করবে, এখান দিয়ে অ্যাটাক করলেও বিকর্ষণ করবে, এখান দিয়ে অ্যাটাক করলে বিকর্ষণ করবে। তাহলে একদম যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাটাক করে, তাহলে বিকর্ষণ সবচেয়ে কম করবে, এই জন্যই একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢুকছে। এবার একটু খেয়াল করো তো, এই ক্লোরিনের যদি ঘনমাত্রা বেশি থাকে, তার এই বন্ধনটা থাকবে অনেক তীব্র। আর হাইড্রোক্সাইডেরও যদি ঘনমাত্রা অনেক বেশি থাকে, সে অনেক জোরে ফোর্স করবে কার্বনকে ক্লোরিনকে সরাই দিতে। তার মানে কি দুইজনের ঘনমাত্রার উপরেই বিক্রিয়াটা ডিপেন্ড করতেছে। ও আসতেছে এখান থেকে আর এই ক্লোরিনটা আসতেছে এখান থেকে, তাহলে কি দুইটা অণুরই ঘনমাত্রার উপর বিক্রিয়াটা ডিপেন্ড করতেছে। এই জন্য এটাকে বলা হয়, এই প্রতিস্থাপনকে বলা হয় SN2, আর এটার অপসারণকে বলা হয় E2। দেখাচ্ছি জিনিসটা, খেয়াল করো এটা কিভাবে হয়। এটাও এক ধাপই হয়, স্টেপ 1 কিভাবে হয় খেয়াল করো। এই জিনিসটা HCH3 এরকম, এই দেখো ক্লোরিনটা মাইনাস কার্বনটা প্লাস, হাইড্রোজেনটা প্লাস কার্বনটা মাইনাস, তার সাথে থাকবে একটা কার্বন পটাশিয়াম, তার সাথে একটা হাইড্রোক্সাইড। খুব সিম্পল, এটা যেহেতু শুধু অপসারণ বিক্রিয়া, ক্লোরিনটা পটাশিয়ামটা ক্লোরিনকে নিয়ে চলে যাবে KCl প্লাস, OH-টা পাশের হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে আগের মতো H2O প্লাস। এবার দেখো এটা চলে গেছে এটা চলে গেছে, এখন এই প্লাস আর মাইনাস নিজেদের মধ্যে আকর্ষণ করে একটা দ্বিবন্ধন তৈরি করবে। তাহলে কি তৈরি করলো? CH ডাবল বন্ড CH2, এরকম একটা তৈরি করলো। তাহলে দেখো এখানে ব্যাপারগুলা খুবই সিমিলার, এখানে ব্যাপারগুলা খুবই সিমিলার। বলো এখন কি বুঝছো না? আগেরটা যা নাই বুঝলা, এখন বুঝছো না? সেম কাহিনী, জাস্ট নিয়ে যাচ্ছে, এটা শুধু নাই, এখানে জাস্ট প্রতিস্থাপন হয়, সিম্পল। আচ্ছা ওকে, আরেকবার বুঝাই পুরোটা, হ্যাঁ টেনশন নিও না। দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ ওকে, ঠান্ডা মাথায় বুঝো। ধরো আমার কাছে নিলাম আমি 3 ডিগ্রি একটা কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি নিছি। 3 ডিগ্রি মানে কি? ওর মধ্যে স্থিতিশীলতা সবচেয়ে বেশি, তাহলে আগে তো ওর স্থিতিশীলতা ভাঙতে হবে, তারপরে না বিক্রিয়াটা করাইতে হবে। এজন্য ওর উপর গুরুত্বটা বেশি থাকার কারণে, মানে একজনের উপর গুরুত্ব বেশি থাকার কারণে এগুলাকে আমরা বলি 1 1। তাহলে যদি প্রতিস্থাপন করি সেক্ষেত্রে বলবো SN1, যদি অপসারণ করি তাহলে ইলিমিনেশন 1। এই প্রতিস্থাপন কি করছে দেখো, ফার্স্টে এটাকে ভাঙছি, তারপর কি করছি জাস্ট প্রতিস্থাপন করে দিছি আয়নটা। এখানে কি করছি দেখো, ফার্স্ট স্টেপে ভাঙছি, তারপর আবার ভেঙে নিয়ে আসছি, মানে এটা খালি ভাঙাই, অপসারণ মানে খালি ভাঙাই, পরে নিজেদের মধ্যে একটা পাই বন্ধন তৈরি হয়ে গেছে। হ্যাঁ এটা একটা বিক্রিয়া। তাহলে এইসব বিক্রিয়া কাদের জন্য? যেগুলো বেশি স্থিতিশীল তাদের জন্য, মানে 3 2 1 দেন কোনো ডিগ্রি ছাড়া কার্বোক্যাটায়ন। আচ্ছা তারপর দেখো এটা তো যুদ্ধ করছে রীতিমতো, এটাও হালকা, বেশি একটা স্থিতিশীল না, এটাও তো স্থিতিশীল না। এরা কি করছে? মারামারি শুরু করে দিচ্ছে, একদম অপোজিট থেকে অ্যাটাক করা শুরু করছে, ওরও বের করতেছে ও ঢুকতেছে, জগা খিচুড়ি, মানে দুইজনের উপরে বিক্রিয়াটা ডিপেন্ড করতেছে, এজন্য এটা হচ্ছে SN2। বা অপসারণ হলে E2। তাহলে কি হইতেছে, এই পটাশিয়াম ক্লোরিনকে নিয়ে চলে গেল, ওইটা ঢুকে গেল, রিঅ্যাকশনটা 180 ডিগ্রি টার্ন করলো। দেখো আগে এইচ গুলো ছিল এভাবে, এখন হয়ে গেছে এভাবে, 180 ডিগ্রি শিফট করলো। অপসারণে কি হয়েছে? সেম, সবগুলো একসাথে টান দিছে, পটাশিয়াম ক্লোরিনকে টান দিছে, OH-টা পাশের কার্বনের H কে টান দিছে, তারপর মাঝখানে ওদের মধ্যে একটা পাই বন্ড হয়ে গেছে, শেষ। আচ্ছা এখন একটা প্রশ্ন করতে পারো ভাই, আচ্ছা বাই দ্য ওয়ে, তাহলে SN2 আর E2 এই দুইটা বিক্রিয়া আসলে কাদের জন্য? যারা হালকা, বেশি একটা পাওয়ারফুল না। তার মানে কি কার্বোক্যাটায়ন কোনো ডিগ্রি ছাড়া, দেন 1 দেন 2 দেন 3, এটা হচ্ছে তাদের সক্রিয়তার ক্রম। SN2 হলো হালকার জন্য, বেশি স্থিতিশীল না তাদের জন্য। এখন একটা প্রশ্ন করতে পারো ভাইয়া, আপনি SN1 SN2 পড়াইতে গিয়ে E1 E2 একসাথে পড়াইছেন কেন? এটা একটা প্রশ্ন করতে পারতা। এবার তোমাদেরকে বলি এটা একসাথে কেন পড়াইছে। আচ্ছা চিত্রটা দেখো, খেয়াল করছো? SN2 কি মারামারি লাগাই দিছে? ওরে উঠতে দেয় নাই, নিজেই ঢুকে গেছে বসার জন্য, তারপর নিজে বসে পড়ছে, আর বেচারার কোনো এখন কাজ করার কিছু নেই। বিক্রিয়াগুলো মজার না? আগেরটা অপেক্ষা করছে, তুমি আগে সরো তারপর আমি ঢুকবো, কারণ কি ওর পাওয়ার বেশি ছিল। আর এখানে দেখো দুইজনের পাওয়ারের উপরে ডিপেন্ড করতেছে, দুইজনে যদি শক্তিশালী হইতো মারামারি হইতো বেশি, এরকম না? এজন্য এটা SN2। দেখছো এক্সাম্পল গুলো খুব সিম্পল। আচ্ছা না, কার্বো অ্যানায়ন দিয়ে তো এটা হচ্ছে না ভাইয়া। SN মানেই তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, মানে কি যারা নেগেটিভ তাদের সাবস্টিটিউশন, তাহলে কার্বো অ্যানায়ন কেন আসবে এখানে? কার্বোক্যাটায়ন আসবে। হ্যাঁ আচ্ছা না, 3 ডিগ্রি বেশি দেয় আর কি, এটাই।
আচ্ছা, তাহলে চলো তোমাদের কয়েকটা অবজেক্টিভ সলভ করি, দেখি বুঝছো কতটুক। এই দেখো, এটা এবার জিএসটি পরীক্ষা আসছে, বলো। এখানে একটু লেখাটা ভুল আছে, আমি লেখাটা ঠিক করে দিই। এটা বলো তো এই রিয়াকশনটা কোন কৌশল অবলম্বন করছে, বলো। এই রিয়াকশনটা কোন কৌশল অবলম্বন করছে? গুড, মাশাআল্লাহ। এটা দেখো, এটা কিন্তু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে ক্লোরিনের জায়গায় OH ঢুকছে, মানে প্রতিস্থাপন হয়েছে, তাহলে এটা অবশ্যই SN1। এটা অবশ্যই কি SN1, ঠিক আছে। আচ্ছা, এটা বলো SN1 রিয়াকশনের সক্রিয়তার ক্রম কোনটা, বলো। সক্রিয়তার ক্রম কি? SN1 মানে একটার উপরে ডিপেন্ড করবে, মানে যেটা স্থিতিশীল বেশি 3 ডিগ্রি আগে, তাহলে 3 2 1, তাহলে অ্যান্সার কিন্তু এ। এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু এ। ওকে, অ্যান্সার এ। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে বলেন তো সবাই, দেখি। দেখেন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেহেতু ব্রোমিন নেগেটিভ, একটু পরে সোডিয়াম হাইড্রোক্সাইড কি জলীয়, জলীয় মানেই প্রতিস্থাপন, 3 ডিগ্রি আবার প্রতিস্থাপন মানে কি হবে? SN1, SN1, গুড। 3 ডিগ্রি আবার প্রতিস্থাপন মানে হবে SN1। এটার কথা বলেন, SN1 রিয়াকশনের ক্ষেত্রে সক্রিয়তার ক্রম কি? 3 2 1। দেখেন, 3 2 1, এটা হবে বি, এটা হবে বি, ঠিক আছে, 3 2 1। আচ্ছা, গুড, মাশাআল্লাহ। এবার SN2 এর ক্ষেত্রে, এটা তো দেখাইলামই, এটার অ্যান্সার বলেন, নিচের কোন অ্যালকাইল হ্যালাইডটি SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে সর্বাপেক্ষা সক্রিয় হবে? SN2 টা কি উল্টা না? যার কোনো ডিগ্রি নাই সেটা হবে, তারপর আস্তে আস্তে যাবে। খেয়াল করো, এই কার্বনের সাথে ব্রোমিন আছে, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এখানে দুইটা হাইড্রোজেন আছে মানে একটা নাই, এটা 1 ডিগ্রি। এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, দুইটা নাই, তাহলে 2 ডিগ্রি। এই কার্বনের সাথে একটাও হাইড্রোজেন নাই, তাহলে এটা 3 ডিগ্রি। এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, দুইটা নাই, তাহলে এটা 2 ডিগ্রি। SN2 কে আগে দিবে? নো ডিগ্রি 1 2 3, তাহলে 1টা হবে আর কি অপশনে, হ্যাঁ 1। আচ্ছা, ওকে আইমান, একটা মিনিট সময় দাও, আমি দেখছি মেসেজটা দেখছি, একটু সময় দাও ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হইলো, এটা আমার সময় আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আমার সময়, হ্যাঁ। তো দেখো, এটা কি আসছে, SN2 তে কি হবে? কোনো ডিগ্রি ছাড়া, দেন 1 2 3, হ্যাঁ। এই দেখো, কোনো ডিগ্রি ছাড়া 1 2 3, তাহলে অ্যান্সার তো এটাই, SN2 এর ক্ষেত্রে সক্রিয়তা কম হবে কোনো ডিগ্রি ছাড়া 1 2 3, সিম্পল, বাকিগুলো দেখার প্রয়োজনই নেই, ঠিক আছে। এবার দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এটা রিটেনে আসছে, SN1 আর SN2 দ্বারা তুমি কি বুঝো? তাহলে SN শব্দটার অর্থ কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, মানে কি কেন্দ্রাকর্ষী, কেন্দ্রাকর্ষী কি প্রতিস্থাপন। এই 1 বলতে কি বোঝায়? SN1 বলতে সবাই একটু বলো। একজনের উপরে ডিপেন্ড করে, তাই না? এটা কার জন্য হবে তাহলে? 3 2, বেশি স্টেবল যেটা 1, দেন CH3 প্লাস। SN2 কার জন্য হবে? দুইজনের উপর ডিপেন্ড করে, যেগুলো হালকা আর কি, তাহলে কোনো ডিগ্রি না। এই 1 2 3, শেষ। এই হইলো বিষয়, এই হইলো বিষয়। আচ্ছা, এইবার তোমাদেরকে একটা ইনফো দেই, E1 E2 বিক্রিয়া সম্পর্কে একটা ইনফো দিই, ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনো, হ্যাঁ। হ্যাঁ, আরেকটু আরেকটু জাস্ট শোনো। তোমাদেরকে খেয়াল আছে, একটা কথা সবসময় মনে রাখবা, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস হোক, অ্যালকোহলীয় হোক, কোনোটাই আমি কখনো 100% পিওর পাবো না, 100% পিওর পাবো না। তার মানে কি, অ্যালকোহল অ্যাকুয়াস নিলে কিছুটা অ্যালকোহলীয় হবে, আবার অ্যালকোহলীয় নিলে কিছুটা অ্যাকুয়াস হবেই। তার মানে আমি কি পিওর 100% SN1 বা E1 পাবো? মিক্স পাবো না সবসময়, বলো তো। সবসময় তাহলে কি পাবো? মিক্স পাবো। এই জন্য সবসময় মনে রাখবা, SN1 এবং E1 সবসময় একসাথেই হয়, আবার SN2 আর E2 সবসময় একসাথেই হয়। তাহলে কোনটা বেশি হয় কোনটা কম হয়? সিম্পল অ্যান্সার দিয়ে দিই তোমাদেরকে। যদি তোমার তাপমাত্রা থাকে হাই, হাই তাপমাত্রা যদি থাকে, সেই ক্ষেত্রে SN হয় বেশি E1 এর চেয়ে, বা SN2 হয় বেশি E2 এর চেয়ে, সিম্পল। সরি, উল্টা বলছি, হ্যাঁ উল্টা বলছি, দাঁড়াও এটা তাহলে একটু কাইটা দিই। একটু আগেই ভেবে পড়াইছি, তাপমাত্রা লো হইলে এটা হবে, ঠিক আছে। তাপমাত্রা যদি লো হয়, বেশি প্রেসার দেওয়া না লাগে, তখন SN1 বেশি হবে। আর যদি তাপমাত্রা হাই থাকে, হাই দেওয়া মানে কি বেশি প্রেসার দিলাম, বেশি প্রেসার দিয়ে একদম ভেঙে দিব সব, তখন হবে ই বেশি, E1 গ্রেটার দেন SN1, E2 গ্রেটার দেন SN2, এরকম হয় আর কি সিরিয়ালটা, ঠিক আছে। কোনটা বেশি হবে কোনটা কম হবে, ক্লিয়ার সবাই, বলো ক্লিয়ার। এটা নিয়ে জৈব যৌগে আরো বহুত বিক্রিয়া দেখবো, অনেক মজা পাবে বিক্রিয়া গুলাতে, ঠিক আছে। দেখি
আমি তাহলে একটা জিনিস বলি আর কি, হ্যাঁ। তাহলে অধিক তাপমাত্রা দেওয়া মানে কি হিট দিয়ে অপসারণ করা, তার মানে বুঝে গেছো তাপমাত্রা বেশি শব্দটা কোথাও উল্লেখ থাকা মানে সেখানে কোন বিক্রিয়া হবে, অপসারণ বিক্রিয়া হবে। ক্লিয়ার? বলো। ওকে ক্লিয়ার। তাহলে SN1 SN2 E1 E2। তাহলে একটা কুইক জিজ্ঞাসা, হ্যাঁ, তাহলে একটা কুইক জিজ্ঞাসা করি তোমাদেরকে, কুইকলি ভাইকে একটা অ্যান্সার দাও। ওকে, ঠান্ডা মাথায়, না না ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট রিঅ্যাকশন গুলা দেখবা। বলো তো, যার সক্রিয়তা বেশি সে কোন ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, 1 না 2? যার সক্রিয়তা বেশি, স্থিতিশীলতা বলিনি, সক্রিয়তা বেশি, সে কি দিবে, 1 না 2? বলো, বুদ্ধি খাটাও। স্থিতিশীলতা বেশি হইলে ওরে আলাদা করে ভাঙতে হয়, তখন 1। সক্রিয়তা বেশি হইলে সে এমনি বিক্রিয়া করবে, তখন সবার উপরে ডিপেন্ড করবে, মানে 2। ঠিক আছে, 2, এই ক্ষেত্রে 2। আচ্ছা দেখি, তোমাদেরকে একটা বাড়ি কাজ দিব, বাড়ি কাজ পরে দিব, আগে এই জিনিসটা দেখো, খেয়াল করো। এইটার ক্ষেত্রে দেখো, অ্যালকোহলীয় মানে তো অপসারণ, অ্যাকুয়াস মানে প্রতিস্থাপন। ভাইয়াকে কমন সেন্স খাটায় বলো, এখানে কি হবে, 1 না 2? সবাই বলো, এখানে কি হবে, 1 না 2? আই প্রভাব আর এম প্রভাব এখানে নাই, মানে হ্যাঁ, দেখো 1 নাকি 2, বুদ্ধি খাটাও। খেয়াল করো, ক্লোরাইড হচ্ছে মাইনাস, কার্বন হচ্ছে প্লাস, দুইটা হাইড্রোজেন আছে, তার মানে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে সবচেয়ে বেশি মানে সক্রিয়, স্থিতিশীল না। স্থিতিশীল হইলে তো ওরে আলাদা করে ভাঙা লাগতো আমার, তাই না? কিন্তু ওরে তো আর আমার আলাদা করে ভাঙা লাগবে না, সিম্পল। তার মানে ওর ক্ষেত্রে রিঅ্যাকশন কি হবে, 2। ওর ক্ষেত্রে হবে রিঅ্যাকশন 2। তাহলে ওর ক্ষেত্রে পাবো E2, ওর ক্ষেত্রে পাবো SN2। ওর ক্ষেত্রে পাবো E2, ওর ক্ষেত্রে পাবো SN2। ওকে, সিম্পল। মানে কি, কার ক্ষেত্রে, তাহলে আমি একটু লিখেই দিই, কার্বোক্যাটায়নের ক্ষেত্রে যদি লিখি, যদি আসে 3 ডিগ্রি, 3 ডিগ্রি আসলে তুমি লিখবা 1। যদি তোমার কাছে 1 ডিগ্রি আসে তাহলে তুমি লিখবা 2। এখন একটা প্রশ্ন করতে পারো, ভাই 2 ডিগ্রি কার? 2 ডিগ্রি একটা কমপ্লেক্স জিনিস, সেটা 1ও হইতে পারে 2 হইতে পারে, এজন্য এগুলো প্রশ্ন পরীক্ষায় কখনো আসে না। তোমার পরীক্ষা আসবে 1 ডিগ্রি আর 2 ডিগ্রিটাই, 1 আসলে 2, 3 আসলে 1, শেষ। ক্লিয়ার? শর্টকাট বুঝে গেছি, বাস আপনাদের একদম যা শর্টকাট দেওয়া সব শর্টকাট দিয়ে দিছি আমি। ওকে ওকে, আশা করি আর কোনো ধরনের কোনো সমস্যার কথা না, তাই না? ওকে, আবারও বলি, কার্বোক্যাটায়ন যেটা, আচ্ছা একটু কমন সেন্স খাটো ভাইয়া, কার্বোক্যাটায়ন মানে কি, আমি পজিটিভ। এখন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে কি, ওর মধ্যে 3টা অ্যালকাইল গ্রুপ আছে, আর প্রতিটা অ্যালকাইল গ্রুপ কি করে, মিনিমাম 3টা করে ইলেকট্রন নিয়ে আসে। তাহলে 3 ডিগ্রিতে 9টা ইলেকট্রন আনবে, যত বেশি ইলেকট্রন আনবে তত ও কি হবে, নিউট্রাল মানে স্থিতিশীল। স্থিতিশীল যত বেশি, ওরে আলাদা করে প্যাম্পার করা লাগবে। তাহলে ওর ক্ষেত্রে ও একাই 100, এজন্য ওকে বলবো আমরা SN1 বা E1। 1 ডিগ্রির ক্ষেত্রে কি হয়, বেশি একটা ইলেকট্রন আসে না, সক্রিয়তা বেশি, তাহলে ও হচ্ছে কি করবে, জলদি বিক্রিয়া করবে। তার মানে ওর একার উপর কোনো কিছু ডিপেন্ড করবে না, সবাই একসাথে বিক্রিয়া করবে। এই ক্ষেত্রে হবে SN2 বা E2, যে কোনো একটা। ওকে, বলো, সব এটার মধ্যেই আছে। এই আহ ক্যাটায়ন বিবেচনা করব, আচ্ছা ভালো কথা। সাবা বলছো যে এটাকে আমরা কার্বোক্যাটায়ন কেন বিবেচনা করব। আচ্ছা, এবার একটু বুদ্ধি খাটাই আমরা আবার সবাই, হ্যাঁ। খেয়াল করো, এখানে আমরা কি বলছি, SN বলছি না? SN মানে কি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে আমার ধরো একটা কার্বন আছে, এখানে আমার একটা এক্স আছে, আর এখানে একটা OH আছে, হ্যাঁ। OH-টা হচ্ছে নেগেটিভ, এক্সটাও নেগেটিভ, এই দুইটাই তো নিউক্লিওফাইল, তাই না? যে নেগেটিভ সেই তো একটা পজিটিভকে নিজের দিকে আকৃষ্ট করবে, তাহলে একে বলবো আমরা নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইলের সাবস্টিটিউট যদি হয়, এই কার্বন অটোমেটিকলি কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? এই জন্য তো কার্বোক্যাটায়ন হবে, সবাই ক্লিয়ার? এটা তাহলে কি হয়ে যাবে, কার্বোক্যাটায়ন হয়ে যাবে। ওকে, আচ্ছা নাফিউ, ইনশাল্লাহ ভাইয়া। ওকে, তাহলে সবাই আমরা ক্লিয়ার হয়েছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওকে, তো আজকে অনেক প্যাচাইছি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এটা বলতে পারবা এটা কোনটা, একটু এখানে বলে যাও কুইকলি। এটা SN1 হবে না SN2 হবে, পারবা ইনশাল্লাহ? তোমরা আমাকে একটু বলো, এটা কি SN1 হবে নাকি SN2 হবে, একটু বুদ্ধি খাটাও, এটা পারবা? 100% পারবা। কার্বন, এটা কিন্তু মাইনাস, এটা প্লাস, এটা কার্বন, দেখো কোনো হাইড্রোজেন নাই, মানে 3 ডিগ্রি। 3 ডিগ্রি হইলে ভাইয়া লিখছিলাম 1, তার মানে এখানে তোমার SN1 লিখতে হবে, কারণ কি, অ্যাকুয়াস, অ্যাকুয়াস হইলে SN, অ্যালকোহলীয় হইলে E, তাহলে SN1। কেমন, এই যে আজকেই পারছো, মাশাআল্লাহ। ওকে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আজকের ক্লাস আমাদের এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। আশা করি সবাই বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। ভালো মতো একটু পড়ো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্রিয় শিক্ষার্থী আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ ক্লাসটি উপভোগ করার জন্য। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আবারও কথা হবে, দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।